এখন থেকে মনে রাখবেন রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় আমাদের সলভ ক্লাস থাকবে বিগত সালের প্রশ্নগুলো। বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য থাকবে, কারণ একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখবেন যে বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ মানেই অন্যান্য চাকরি পরীক্ষায় টিকে যাওয়া। কারণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন হুবহু একদম তুলে দেয়। বর্তমান যে রানিং যে সার্কুলারগুলো আছে বা যে সার্কুলারগুলো আসবে, ওই সার্কুলারগুলো থেকেই কিন্তু দেখবেন যে এই সার্কুলারগুলো যদি আমরা যারা যারা আবেদন করবো, ঠিক আছে, যারা যারা আবেদন করবো তারা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসে থাকবো। কারণ আমাদের এই প্রশ্নগুলো সলভ করলে আমাদের যে স্বাস্থ্য সহকারী যে একটা সার্কুলার আসতেছে বড়, এই স্বাস্থ্য সহকারী পরীক্ষায় একদম কম পাবেন দেখবেন। এবং দেখেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা মেগা সার্কুলার দিল। এই মেগা সার্কুলার যারা অ্যাপ্লাই করবেন তাদেরও কিন্তু অনেক এই মেগা সার্কুলারে এখানে অনেক কিন্তু আবেদন করতে পারবেন। সাউন্ড কমাইতে পারবো, ওইখানে যে সাউন্ড কমাইতে বলে এখানে এরপরে আমাদের এখন মনে করেন উপজেলার সমাজসেবা সার্কুলার আছে, আরও যে সার্কুলারগুলো আছে এই সার্কুলারগুলার খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার। এরকম আরও মেগা সার্কুলার কিন্তু আসবে। আমরা কিন্তু আগে বলেছিলাম যে ঈদের পরে অনেক বড় বড় সার্কুলার আসবে, বিশেষ করে নিবন্ধন সার্কুলার আসবে। আর সামনে কিন্তু আমাদের প্রাইমারি প্রধান শিক্ষকীয় পরীক্ষাটাও আছে। সুতরাং এই সকল চাকরি পরীক্ষাগুলো কীভাবে প্রস্তুতি নেবেন এবং বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে সেগুলি আজকে আমাদের লাইভ সেশন। সাধারণত আজকে ক্লাসে থাকবেন কারা বিসিএস পরীক্ষা যারা দিবেন এবং প্রাইমারি পরীক্ষা যারা দিবেন, প্রাইমারি বিশেষ প্রধান শিক্ষকীয় পরীক্ষা যারা দিবেন তারা থাকবেন, এবং নবম শিক্ষক নিবন্ধন এবং সমাজসেবা অফিসার, নবম শিক্ষক নিবন্ধন এবং সমাজসেবা অফিসার, স্বাস্থ্য সহকারী এ নিয়ে পরীক্ষা বিশ্লেষণ দলীয় 5000 প্রশ্ন সমাধান পর্ব 1 আজকে আমরা দিব। কত? পর্ব 1। তার আগে আপনারা কি কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটফট জানিয়ে দিন যে আপনারা কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ঈদ আপনাদের কেমন কাটলো এটা জানাবেন, যে ঈদ আপনাদের কেমন কাটলো এটা একটু আমাদেরকে জানান, যে আপনাদের এই কোরবানি ঈদ কেমন কাটলো। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনারা এই লাইভ সেকশনটা দেখতেছেন, সবাইকে কিন্তু অভিনন্দন। আমি কিন্তু শেয়ার করতেছি। স্যার আজকে শেয়ার করলে কি কোনো ক্যারিয়ার প্লাস বাংলা বই পাওয়া যাবে? হ্যাঁ, নতুন এডিশনের ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু পাওয়া যাবে। স্যার ক্যারিয়ার প্লাস বাংলা বই কোনটা? একদম নতুন রয়্যাল এডিশন, ঠিক আছে। এই বইটা পড়লে বিশেষ যে কোনো বাজারে যে কোনো বইয়ের সাথে ট্যাকেল দেওয়ার মতো বই ক্যারিয়ার প্লাস বাংলা বই। বইটা যাদের কাছে আছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর বইটা নীলক্ষেত মামুন বুকসে কিন্তু পাবেন, একদম নতুন, এবং বাংলাদেশের অভিজাত লাইব্রেরিগুলোতে কিন্তু এই বইটা একদম ফ্রি, একদম ফ্রি, টাকা দিয়ে কিনতে হবে, মাত্র 400 টাকা, একদম 400 টাকা। আর আজকে যদি সর্বোচ্চ শেয়ার করেন, যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তিনি এবং যিনি সর্বোচ্চ মেনশন করবেন, প্রত্যেকে কিন্তু একটা করে ক্যারিয়ার প্লাস বাংলা বই 400 টাকার বইটা একদম ফ্রি পাবেন, একদম ফ্রি। দেখি সর্বোচ্চ শেয়ারকারী কে থাকেন। আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত থাকবেন, আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো। দেখে আজকে কতগুলো প্রশ্ন আপনাদের একদম সলভ করতে পারি। আমরা আজকে আপনাদেরকে একটু দেবো বিশ্লেষণ ধরনের প্রশ্নগুলো কিন্তু সলভ থাকবে এখানে। প্রথমত প্রশ্ন আছে এখানে, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? সহজ সহজ প্রশ্ন, তবে একটা প্রশ্নের আলোকে আমি আরও আপনাদের 5 থেকে 10টা প্রশ্ন লিখে দেবো। 5 থেকে 10টা প্রশ্ন লিখে দেবো, কারণ আপনারা জানেন যে আমাদের এই প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করে বারবার যদি পড়ি তাহলে এই প্রশ্নের রিলেটেড কিন্তু আপনারা অনেকেই আছে সাহিত্যটা পড়েন না, সবাই ব্যাকরণ নিয়ে পাণ্ডিত্য দেখায়, কারণ ব্যাকরণটা সহজ, ছোটোবেলা থেকে পড়ে আসছে। যে কোনো সাবজেক্টে সে পড়াশোনা করেন না কেন তিনি কিন্তু ব্যাকরণটা ভালোই জানেন, কিন্তু লিটারেচার কিন্তু পড়েন না। এই একটা নম্বরের জন্য আপনি যে কোনো চাকরি পরীক্ষা টুস করে সিটি করে দেবেন, একটা অনেক দাম। আপনি নিবন্ধন পরীক্ষা দেখেন না, এখানে একটা নম্বরে অনেক দাম, প্রত্যেকটা চাকরি পরীক্ষা একটা নম্বরে অনেক দাম। তাই এখানে যদি আপনি সাহিত্য থেকে না পড়েন তাহলে কিন্তু হবে না। আজকে ক্লাসটা সাহিত্য হবে, ব্যাকরণ হবে, একটা সাহিত্য একটা ব্যাকরণ, একটা সাহিত্য একটা ব্যাকরণ, এরকম প্রশ্নগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে। স্যার আমার আছে বইটি মার্জিন আজার মিম, আচ্ছা রাকিব আহমদ আছে, আমাদের স্বামী মিরেজা চন্দ্র কুমারের। আপনারা উত্তরটা ঝটপট করতে থাকবেন, কারণ প্রচুর পরিমাণ প্রশ্ন আজকে সলভ হবে, এবং সাথে খাতা কলম কিন্তু অবশ্যই থাকবে, খাতা কলম কিন্তু অবশ্যই থাকবে। কে দ্রুত উত্তর করতে থাকবেন? শামীম রেজা, ইটস সো গুড। আরিফ খান, হাসি মধু, আলিশা আঞ্জুম। হ্যাঁ, আপনার প্রিয়জন যারা আছেন তাদেরকে মেনশন করে দেন, দ্রুত 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 দ্রুত। আমি এটা ব্যাখ্যা সহ পড়বেন, ভালো করে খেয়াল রাখেন, একটু মেনশন করে একটু যদি খেয়াল করেন। এখানে বলছে যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে?
ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখেন এই পরীক্ষার স্বাস্থ্য সহকারী পরীক্ষা 2019 সালে আসছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022, প্রতিরক্ষা মন্ত্র উপসহকারী পরীক্ষা 2024, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসার পরীক্ষা 2025 সালে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, এই সেম প্রশ্নটা যদি কোনো চাকরি পরীক্ষা আসে তাহলে কখনো যেন ভুল হয় না। তবে এইটা জানার আগে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিই। খেয়াল করেন, ময়মনসিংহ গীতিকা এখন পরীক্ষার প্রশ্ন আসে, ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। নেত্রকোনা ও কিশোরগঞ্জ, এই প্রশ্নটা কিন্তু আপনাদের ধরতে পারে যে ধরতে পারে যে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। তাহলে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। এই একটা। এবার দেখেন ময়মনসিংহ গীতিকায় পালা আছে কয়টি? ময়মনসিংহ গীতিকায় পালা আছে কয়টি? ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। একটা প্রশ্ন, ময়মনসিংহ গীতিকায় পালা আছে কয়টি? 10টি। ময়মনসিংহ প্রথম পালাটির নাম কি? ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা, প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। আর একটা আসে যে দেওয়ানা মদিনা, এই পালাটি রচয়িতাকে? উত্তরটা হবে মনসুর বয়াতি। এবার সে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম কি? তা ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটার নাম কি? মহুয়া। মহুয়া। পরীক্ষা সেই মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। এটাও লিখে রাখেন, মহুয়া পালাটির রচয়িতা হলো দিস কানাই। দ্রুত লেখেন। তাহলে এখানে আমি কোন কোন ধরনের প্রশ্ন, যে কোনো প্রশ্ন লিখে দেবো, এর বাহির থেকে কখনোই ময়মনসিংহ গীতিকার বাহির থেকে কখনোই কোনো চাকরি পরীক্ষা আসবে না। তা প্রথম প্রশ্ন আমি কি বলেছি? ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? লিখে রাখেন, ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। দ্বিতীয় প্রশ্নটা লিখে রাখবেন, ময়মনসিংহ গীতিকার পালা আছে কয়টি? 10টি। ময়মনসিংহ গীতিকার পালা আছে কয়টি? 10টি। এবার দেখেন ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম কি? দেওয়ানা মদিনা। আবার একটা পরীক্ষা আসতে পারে, দেওয়ানা মদিনা এই পালাটির রচয়িতাকে? মনসুর বয়াতি। লিখে রাখেন, দেওয়ানা মদিনা এই পালাটির রচয়িতা হলো মনসুর বয়াতি। আর একটা প্রশ্ন আসতে পারে যে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম কি? ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম মহুয়া। নাম কি? মহুয়া। পরীক্ষা আসতে পারে এই মহুয়া পালাটির রচয়িতাকে? উত্তরটা হবে দিস কানাই। মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। দ্রুত লেখেন। এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি, এরপরে স্যার আর কি কি ধরনের প্রশ্ন এখান থেকে ধরতে পারে সেটা হলো, দেখেন একটু খেয়াল করেন, যদি এখান থেকে ধরে যে এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়। ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতা, খেয়াল করবেন, ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কি করেন? এই যে ডক্টর দীনেশ চন্দ্র সেন, তিনি কি করলেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি এই গীতিকাগুলো সংগ্রহ করার দায়িত্ব দিলেন আমাদের বিখ্যাত একজন ব্যক্তি, তিনি হলেন এই ডক্টর দীনেশ চন্দ্র সেনেরই একজন বন্ধু। ওনার নাম হলো চন্দ্রকুমার দে, যার বাড়ি হলো নেত্রকোনায়। কোথায় বাড়ি? নেত্রকোনায়। এই ডক্টর দীনেশ চন্দ্র সেন, তার বাড়ি হলো মানিকগঞ্জে। আর তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় তিনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছিলেন। তাই এই ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় তিনি দায়িত্ব দেন কার উপর? ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই ডক্টর দীনেশ চন্দ্র সেনের বন্ধু ছিল নেত্রকোনা বাড়ি চন্দ্রকুমার দেব, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন এই গীতিকাগুলো বা পালাগুলো সংগ্রহ করার জন্য। তা তিনি নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে এই ময়মনসিংহ গীতিকাগুলো কি করছিলেন? তিনি সংগ্রহ করেছিলেন কৃষকদের নিকট থেকে। তা ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? এই চন্দ্রকুমার দে, তার বাড়ি কোথায়? নেত্রকোনা। এবং তার সাথে আরো একজন কিন্তু জড়িত ছিল, তিনি আমাদের পল্লীকবি জসিমউদ্দিন, তিনিও কিন্তু এগুলো সংগ্রহের সাথে জড়িত ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ময়মনসিংহ গীতিকার সংগ্রহের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত কবি জড়িত ছিলেন? তিনি হলেন আমাদের পল্লীকবি জসিমউদ্দিন। এরপর চন্দ্রকুমার দে সেগুলো এনে কার কাছে দিল? তিনি দিলেন হলো ডক্টর দীনেশ চন্দ্র সেনের কাছে। ডক্টর দীনেশ চন্দ্র সেন এই গীতিকা বা পালাগুলো নিজে সম্পাদনা করলেন এবং তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এগুলো তিনি প্রকাশ করলেন। তারপরে কি প্রশ্ন আসতে পারে যে ময়মনসিংহ গীতিকা কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ পায়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশ পায়? 1923 সালে। কত সালে? 1923 সালে প্রকাশ পায়। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। চমৎকার, এই প্রশ্নগুলো লিখে দিলাম। আরেকটা প্রশ্ন আসে যে ময়মনসিংহ গীতিকায় প্রাধান্য পেয়েছে কি? ময়মনসিংহ গীতিকায় প্রাধান্য পেয়েছেন নারীর জীবন, অর্থাৎ নারী সতীত্ব, কৃতিত্ব, এগুলোই কিন্তু প্রাধান্য পেয়েছে। আর একটা প্রশ্ন আসতে পারে, ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। যেহেতু এটা প্রকাশ পায় 1923 সালে, এদিক দিয়ে মনে রাখবেন যে 23। তাহলে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? 23টি ভাষায় অনুদিত হয়। কি ক্লিয়ার সবাই? লিখছেন?
কতবার লিখেছেন কিনা? তা এখান থেকে আমি যতগুলা প্রশ্ন বলে দিলাম, এই কয়টা প্রশ্ন আপনি যদি লিখতে পারেন, এর বাইরে জীবন আসবে না, এর বাইরে জীবন আসবে। আবার ভালো করে খেয়াল করেন, তার ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? চন্দ্রকুমার দে। তার বাড়ি কোথায়? ভালো করে খেয়াল হবে, তার বাড়ি কোথায়? নেত্রকোনা। বাড়ি কোথায়? নেত্রকোনা। ময়মনসিংহ গীতিকা সম্পাদন এবং প্রকাশ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। কত সালে? 1923 সালে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ক্লিয়ার? আশা করি এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আর কোনো কিছু জানার আপনাদের দরকার নেই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আবার বলে দিচ্ছি যে আপনার ক্লাসটা যারা মানে শেয়ার করবেন, তাদের প্রত্যেকের মানে প্রত্যেক না, যারা সর্বোচ্চ শেয়ারকারী যিনি থাকবেন এবং সর্বোচ্চ মেনশনকারী যিনি থাকবেন, উভয়ে কিন্তু কি পাবেন? কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু অবশ্যই অবশ্যই আজকে পাবেন। ওকে? আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আমি বলবো যে এই ময়মনসিংহ গীতিকা থেকে যদি আপনার কোনো প্রশ্ন আসে, আপনি অনায়াসে টিক দিয়ে আসতে পারবেন, অনায়াসে টিক দিয়ে আসতে পারবেন। পরের প্রশ্নটা আমরা চলে যাই। চমৎকার একটা প্রশ্ন আসছে, দেখো ব্যাকরণ থেকে। কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া? এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা 2019 সালে আসছে, এটা স্বাস্থ্য সহকারী, উপজেলা স্বাস্থ্য সহকারীতে আবার আপনাদের ধরতে পারে। ভূমি রেকর্ড ও জরুরি অধিদপ্তর পরীক্ষা 2023 সালে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা 2024 সালের একটা প্রশ্ন। তার কি বলছে? কি হেতু 2000 প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2024 সালের একটা প্রশ্ন। কি হেতু এসেছে তুমি কহ বিস্তার? এখানে হেতু মানে কি? এই হেতু শব্দটার অর্থটা কি আপনাকে জানতে চেয়েছে। হেতু মানে কি বলেন? হেতু শব্দটার অর্থ হলো জন্য। হেতু শব্দটার অর্থ কি? জন্য। আর এই জন্য অথবা নিমিত্ত, জন্য অথবা নিমিত্ত, মনে রাখবেন, জন্য হলো আমাদের চলিত ভাষার শব্দ আর নিমিত্ত হলো আমাদের সাধু ভাষার শব্দ। তা উত্তরটা কি হবে? প্রার্থনা, প্রসঙ্গ, ব্যাপার, নিমিত্ত। কোনটা হবে? নিমিত্ত। শামীম রেজা নিমিত্ত, কে সুজন নিমিত্ত। ভেরি গুড। আপনারা যারা পারছেন সবাইকে তো উত্তরটা হবে নিমিত্ত, নিমিত্ত, নিমিত্ত। এখন দেখো, যেহেতু এটা 2024 সালে প্রাইমারি পরীক্ষা এসেছে, সুতরাং এই প্রশ্নটা আমাদের নিবন্ধন পরীক্ষা ধরতে পারে, অথবা এটা আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা ধরতে পারে, অথবা উপজেলা সমাজসেবা পরীক্ষা ধরতে পারে, অথবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ধরতে পারে। তা যদি আসে যে কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া, এই লাইনের ভিতরে হেতু শব্দের অর্থ কি? হেতু শব্দের অর্থ হলো জন্য অথবা নিমিত্ত, জন্য অথবা নিমিত্ত। পরের প্রশ্নটা আমরা টাস টাস করে চলে যাচ্ছে, দেখি পরের প্রশ্নটা কি হতে পারে। সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এই বাক্যে উঠলে কোন ক্রিয়াপদ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে একটা প্রশ্ন, এবং বাংলাদেশের রেলওয়ে স্টেশন মাস্টার পরীক্ষা 2025 সালের একটা প্রশ্ন এসেছে যে সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এই বাক্যে উঠলে কোন ক্রিয়াপদ? এদিকে সমাপিক ক্রিয়া নাকি অসমাপিক ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া নাকি প্রযোজ্য কর্তা? এখানে কিন্তু প্রযোজ্য কর্তা এটা তো হবেই না, হয় হবে সমাপিকা, না হয় অসমাপিকা, না হয় হবে প্রযোজক ক্রিয়া। উত্তরটা ঝটপট জানতে চাচ্ছি, উত্তরটা দেখি কি বলতে পারেন আপনারা। অসমাপিকা। ভেরি গুড। একজন আমাদের উত্তরটা করেছেন স্যার এটা অসমাপিকা। তার আগে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পাঠ্য হলে আপনাকে জানতে হবে সমাপিকা ক্রিয়াটা কি অথবা অসমাপিকা ক্রিয়াটা কি। মনে রাখবেন, সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, সমা মানে সমাপ্ত, সমা মানে সমাপ্ত, আর অসমা মানে অসমাপ্ত, অসমা মানে অসমাপ্ত। তার মানে এক সমাপিক ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, আর অসমাপিক ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব একদম পরিপূর্ণভাবে ব্যক্ত পায়, অর্থাৎ বাক্যের অর্থ সমাপ্তি হয়, সেটা কি বলে? সমাপিক ক্রিয়া। আর যে ভাবটার মধ্যে দেখবেন বা যে ক্রিয়াটার মধ্যে দেখবেন একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, ওই শব্দটাই হবে অসমাপিক ক্রিয়া। যেমন এই একটা বাক্য আছে, সূর্য উঠলে আধার দূরীভূত হয়। এখানে দেখেন প্রথমে একটা ভার্ব আছে, সূর্যের পরে একটা ভার্ব আছে উঠলে। আমরা যদি এখানে বাক্যটা লিখি সূর্য উঠলে, এই উঠলে মানে কি? ওঠা। উঠলে মানে কি? ওঠা। এটা একটা ক্রিয়াপদ বা ভার্ব। এখন দেখেন সূর্য উঠলে, প্রশ্ন করেন সূর্য উঠলে তীব্র একটা আকাঙ্ক্ষা আছে যে সূর্য উঠলে কি হবে, সূর্য উঠলে কি হবে, এটা আকাঙ্ক্ষা জাগছে কিন্তু মনের ভিতরে। সুতরাং এই ভাবটার ভিতরে যেহেতু তীব্র একটা আকাঙ্ক্ষা জাগছে, সুতরাং এটাই হবে অসমাপিক ক্রিয়া। কি হবে? অসমাপিক ক্রিয়া। অসমাপিক ক্রিয়া। যেমন এরকম আমি যদি আরেকটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে দিই, যেমন তুমি আসলে, দেখো তুমি আসলে, তুমি আসলে কি করব? তুমি আসলে বৃষ্টিতে ভিজবো, তুমি আসলে বৃষ্টিতে ভিজবো। তো এই বাক্যটার ভিতরে দেখেন ভার্ব আছে কয়টা? এই একটা আছে আসলে, আর ভিজবো এই একটা আসেন। ভিজবো, তুমি আসলে বৃষ্টিতে ভিজবো বা ভিজবো, কোনো সমস্যা নেই, এটা হলো সমাপিক ক্রিয়া, কোনো আকাঙ্ক্ষা নেই। বাট আপনি দেখেন তুমি আসলে, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, তুমি আসলে, মনের ভিতরে কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে আমি আসলে কি হবে, কি হবে, দুষ্ট, তাড়াতাড়ি বলো। এই যে তুমি আসলে যে আকাঙ্ক্ষা জাগছে, এই ভাবটার ভিতরে যেহেতু একটা আকাঙ্ক্ষা জাগছে বা ক্রিয়াপদটার ভিতরে, এটাই হলো অসমাপিক ক্রিয়া। ক্লিয়ার সবাই? মন থাকবে তো? মন থাকবে, মন থাকবে।
ক্লিয়ার কিনা বলে, ক্লিয়ার কিনা, দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। ওকে, পরের প্রশ্নটা আমরা চলে যাই। এবার আমরা 4 নম্বর প্রশ্ন পড়বো। দেখেন এখানে একটা চমৎকার একটা প্রশ্ন, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে। আগে আমাদের জানতে হবে এই পুঁথি সাহিত্য জিনিসটা কি আসে। আরেকটা জিনিস মনে রাখেন, এই পুঁথি বানানে কখনোই কিন্তু আপনার নাই, কোনো চন্দ্রবিন্দু নাই। বাজারে বিভিন্ন গাইড বই দেখবেন এরকম ভুলে ভরা, পুঁথি বানানে চন্দ্রবিন্দু দিয়ে রেখেছে। আসলে পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না, হবে না, হবে না। এই বানানটাই আপনার যে কোনো পরীক্ষা আসতে পারে, সুতরাং খেয়াল রাখবেন এই পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না, হবে না, হবে না। তাহলে এখানে কি বলা হয়েছে, পুঁথি সাহিত্য জিনিসটা কি দেখবেন। এই পুঁথি সাহিত্য হলো কলকাতার, দেখবেন হিন্দুরা কিন্তু বিভিন্ন দেবদেবী নির্ভর কিন্তু বিভিন্ন সাহিত্য রচনা করেছিল মধ্যযুগে, কিন্তু আমরা দেখলাম মুসলমানরা কি করেছেন, মুসলমানরা কিন্তু তখন দোভাষী ভাষায় পুঁথি সাহিত্য রচনা করছেন, অর্থাৎ আরবি, ফার্সি, হিন্দি, বাংলা এই শব্দগুলো মিক্স করে এক ধরনের সাহিত্য রচনা করেছিল, এবং যে সাহিত্যগুলোকে বলা হয় দোভাষী পুঁথি সাহিত্য অথবা পুঁথি সাহিত্য। এখন এই যে পুঁথি সাহিত্য আছে, এই পুঁথি সাহিত্যের আদি কবিকে মনে রাখবেন। যদি পরীক্ষা আসে পুঁথি সাহিত্যের আদি কবিকে, যদি বলে পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে, আবার যদি বলে পুঁথি সাহিত্যের জনপ্রিয় কবিকে, এক কথায় মনে রাখবেন তিনি হলেন ফকির। কারা? ফকির, ফকির গরিবুল্লাহ। উত্তরটা কারা? এই ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। তার পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের জনপ্রিয় কবিকে সব ফকির, ফকির গোষ্ঠী। সব কোন গোষ্ঠীর লোক? এই ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। মনে থাকে জানো, যদি কোনো কারণে এই ফকির গরিবুল্লাহ অপশনে না থাকে, তাহলে এই ফকির গরিবুল্লাহর একজন শিষ্য আছে, তিনি হলেন সৈয়দ হামজা। তিনি হলেন কে? সৈয়দ হামজা। তো অপশনে যদি এই ফকির গরিবুল্লাহ না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রশ্ন রেখে আসার কোনো দরকার নেই, এই সৈয়দ হামজার উপর টিক দিয়ে আসবেন, কারণ তিনি হলেন সৈয়দ হামজা, এই ফকির গরিবুল্লাহর শিষ্য, এবং তিনি হলেন পুঁথি সাহিত্যের দ্বিতীয় জনপ্রিয় কবি। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ঝটপট উত্তর করতে হবে, ঝটপট ঝটপট ঝটপট। বুঝছেন? সহজ এই প্রশ্নগুলো যদি দেখেন, এটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষা 2019 সালে প্রশ্ন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে 2024 সালে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিষদ 2023 সালে আসছে, 11তম বিশেষ পরীক্ষা আসছে, এবং 50তম বিশেষ পরীক্ষা এই প্রশ্নটা আসছে। তো চিন্তা করেন 50তম বিশেষ পরীক্ষা এটা কিন্তু আসছে, মনে থাকবে। আর দেখেন এখানে কিন্তু আরো কিন্তু আমাদের রাইটার আছে, যেমন ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের শেষ বড় কবি বলা হয় কাকে? মধ্যযুগের শেষ কবিকে এই ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের শেষ বড় কবিকে এই ভারতচন্দ্র রায়গুণাকার। এবার দেখেন এখানে আছে দৌলত কাজী, অর্থাৎ আরাকান রাজসভার আদি বাঙালি কবিকে এই দৌলত কাজী। লিখে রাখেন, আরাকান রাজসভার আদি বাঙালি কবিকে দৌলত কাজী। এই দৌলত কাজী কি রচনা করেছেন বলতে পারবেন? মধুমালতী, না সরি, দৌলত কাজী উনি মধুমালতী লেখেন। মধুমালতী কাব্যটা লিখছেন আসলে মোহাম্মদ কবির। তা লিখে রাখেন। তা ভারতচন্দ্র রায়গুণাকারকে, তার সম্পর্কে আমরা জেনে নেই। মধ্যযুগের শেষ কবি বলা হয়, মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়। আর দৌলত কাজী, এই দৌলত কাজীকে উনি কিন্তু পুঁথি সাহিত্যের রচয়িতা না, সৈয়দ হামজা কিন্তু পুঁথি সাহিত্যের রচয়িতা। সৈয়দ হামজা কিন্তু পুঁথি সাহিত্যের রচয়িতা। আর দৌলত কাজী হলো আরাকান রাজসভার আদি বাঙালি কবি। লিখে রাখেন, আরাকান রাজসভার আদি বাঙালি কবি, আদি বাঙালি কবি, আদি বাঙালি কবি। এই যে দেখেন, উনি তার বিখ্যাত কাব্য সতী ময়না লোর চন্দ্রানী, তাই সতী ময়না লোর চন্দ্রানী কাব্যটিকার দৌলত কাজীর। তা আরাকান রাজসভার আদি বাঙালি কবিকে দৌলত কাজী। লেখা ক্লিয়ার সবাই? ওকে। এরপর দেখেন পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, বিভক্তি। এখানে চমৎকার একটা প্রশ্ন, বিভক্তি প্রধানত কত প্রকার? এই প্রধানত কথাটা যদি থাকে মনে রাখবেন, এই প্রধানত কথাটা মানে হলো পুরাতন বোর্ড বই। প্রধানত কথা থাকলে পুরাতন বোর্ড বই। তা বিভক্তি প্রধানত কত প্রকার? উত্তরটা হবে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হলো নাম বিভক্তি, একটা হলো নাম বিভক্তি, একটা হলো নাম বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। এটা হলো পুরাতন বোর্ড বই। এবার দেখো নাম বিভক্তি কত প্রকার? পরীক্ষা যদি নাম বিভক্তি হলো 7 প্রকার। নাম বিভক্তি কত প্রকার? নাম বিভক্তি হলো 7 প্রকার। এরপর যদি পরীক্ষায় শুধু বলে যে বিভক্তি কত প্রকার, যদি পরীক্ষায় শুধু বলে আপনাকে বিভক্তি কত প্রকার, এই প্রশ্নটা যদি বলে বিভক্তি কত প্রকার, তা উত্তরটা হবে 3 প্রকার। মনে রাখবেন এই প্রশ্নটা বলা মানেই হলো, আপনি মনে রাখবেন যেটা 19 নতুন বোর্ড বই অনুযায়ী আপনাকে কিন্তু
প্রশ্নের উত্তর করতে হবে। 2026 সালে নবম দশম শ্রেণী বোর্ড বই, এখানে লেখা আছে বিভক্তি হলো 3 প্রকার। অর্থাৎ সেখানে দেখা আছে প্রথমা বিভক্তি মানে এ অ তে এতে, দ্বিতীয় বিভক্তি কে রে, আর তৃতীয় বিভক্তি দেয়া আছে র এর। এই 3 প্রকার হলো বর্তমানে বিভক্তি। তো পরীক্ষা যদি আপনার আসে যে বিভক্তি কত প্রকার, আপনি 3 প্রকার টিক দিবেন। আর যদি লেখা থাকে বিভক্তি প্রধানত কত প্রকার এরকম লেখা থাকে, তাহলে অবশ্যই আপনি টিক দিবেন 2 প্রকার। ক্লিয়ার? সেই 2 প্রকার কি কি? একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। এরপর যদি আপনাকে পরীক্ষা বলে যে নাম বিভক্তি কত প্রকার বা শব্দ বিভক্তি কত প্রকার, উত্তর হলো 7 প্রকার, 7 প্রকার, 7 প্রকার, 7 প্রকার। ক্লিয়ার সবাই? লিখছেন সবাই? লিখছেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন। যারা ক্লাসটা করতে পারবে না পরবর্তীতে ক্লাসটা দেখিয়ে নেবেন। এরপরে প্রশ্নটা যদি আমরা 6 নম্বর প্রশ্নটা দেয়, নিচের কোনটি গুণবাচক বিশেষণ? দেখেন, এই জিনিসটা জানতে হলে আপনাকে অবশ্যই বিশেষণের শ্রেণী বিভাগটা পড়তে হবে, বেসিক ক্লাস করতে হবে বিশেষণের শ্রেণী বিভাগ। তো বিশেষণ শ্রেণী বিভাগ, এখন দেখেন এখানে বলছে নিচের কোনটি গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ মানে নাউনের পজিটিভ। গুণবাচক বিশেষণ চেনার উপায় হলো নাউনের পজিটিভ দিক বুঝাবে। নাউনের কোন দিক? পজিটিভ দিক। যদি আমরা বলি দেখো দক্ষ, দক্ষ ডাক্তার, এই বাক্যের ডাক্তারটা কি? এই বাক্যের ডাক্তারটা হলো নাউন। তার নাউনের পূর্বে কি দক্ষটা, এটা হলো অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে দক্ষটা কি? অ্যাডজেক্টিভ। তো এটা হলো ডাক্তারটার পজিটিভ দিক। ডাক্তারটার কি? তার পজিটিভ দিক কি? সে ডাক্তার, তিনি হলো একজন দক্ষ, এটা তার ভালো দিক। আবার যদি লিখি চালাক মেয়ে, কি লিখলাম? চালাক মেয়ে। দেখো এখানে মেয়েটা কি? নাউন। নাউনের পরে চালাকটা কি? নাউনের পরে চালাকটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এটা কিন্তু অবশ্যই গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ, কারণ এই মেয়েটার পজিটিভ দিক কি? এই মেয়েটার পজিটিভ সাইড হলো মেয়েটা চালাক, এটা তার পজিটিভ দিক। তাহলে এরকম একটা বাক্য আছে চৌকস লোক। এখানে লোকটা কি? লোক হলো নাউন। নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ। তা লোকটা যে চৌকুশ, এটা লোকটার কি ভালো দিক না খারাপ দিক? অবশ্যই ভালো দিক। সুতরাং এটা হলো গুণবাচক বিশেষণ। এটা কি হবে? গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ। এখন দেখেন এই নিচেটা আছে কালো মেঘ। মেঘটা কি? নাউন। তা নাউনের পূর্বে কালোটা কি? অ্যাডজেক্টিভ। তা এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? অর্থাৎ মেঘটার রং কি? কাল। এই মেঘের পূর্বে যদি থাকতো হলুদ মেঘ, সাদা মেঘ, যে কোনো রঙের নাম থাকলে সেটা কি? বর্ণবাচক, রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। তা পরীক্ষা যদি আসে কালো মেঘ বা সাদা মেঘ, এটি কোন বাচক বিশেষণ? উত্তর হবে রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। আবার দেখেন নীল আকাশ। এখানে আকাশটা কি? নাউন। নাউনের পূর্বে কি বসছে? নীল। নীল যে কোনো একটা রঙের নাম বসছে, সুতরাং নীল আকাশ এটাও হবে রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। কারণ নাউনের কি বোঝায়? যদি কোনো কালার বোঝায় তাহলে সেটা অবশ্যই হবে রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। শেষেরটা আছে ভাজা মাছ, অথবা আসতে পারে ভাজা মাছ অথবা তাজা মাছ। এখানে ভাজা মাছ হোক আর তাজা মাছ হোক, অর্থাৎ মাছটা কোন অবস্থা আসে সেটি নির্দেশ করছেন। এটা হলো অবস্থাবাচক বিশেষণ। এটা কি অবস্থা? এখানে দেখো মাছ, এটা হলো নাউন। নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। সুতরাং ভাজা মাছ হোক আর তাজা মাছ হোক আর পচা মাছ হোক, যে মাছই হোক, পচা মাছ, ভাজা মাছ, তাজা মাছ, যে মাছই হোক, এই মাছটা হলো অবস্থাবাচক বিশেষণ। আর যদি বলে রূপালী মাছ, তাহলে কিন্তু আবার রূপবাচক বা বর্ণবাচক হয়ে যাবে। কারণ রূপালী মাছ বলতে মাছটার কি, অর্থাৎ ওটা তার চেহারাটা বোঝাচ্ছে আর কি। ক্লিয়ার? তাহলে অবস্থাবাচক কোনটা? অর্থাৎ নাউনটা কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করলে সেটা হবে অবস্থাবাচক বিশেষণ। মনে থাকবে? ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এই জিনিসগুলো পদ প্রকরণ যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা ভালো করে জানতে পারবো। আচ্ছা, এখানে একটা চমৎকার একটা প্রশ্ন আসছে, পদ্মাবতী একটি কি? বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসে 2016 সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা 2024 সালের একটা প্রশ্ন। তাহলে দেখেন পদ্মাবতী কি? এটা কি একটা অনুবাদ গ্রন্থ, নাকি এটা মৌলিক গ্রন্থ, নাকি ভ্রমণ কাহিনী, নাকি কোনোটি নয়? কারণ পদ্মাবতী কি? আমরা যদি আসে এই পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে, পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে, দেখেন কয়েকটা প্রশ্ন আসতে পারে। পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে, পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে বলেন তো? পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে? পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতা হলে মালিক মোহাম্মদ জাইসি, হিন্দি কবি। লিখে রাখেন, হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসি, হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসি। তিনি হিন্দুতে কি লিখেছিলেন? তিনি হিন্দি ভাষায় লিখেছিলেন পদুমাবত, পদু ময়কামা ব খণ্ডতা। তাহলে এই দেখো পদ্মাবতী কাব্যের হিন্দি নামটা কি ছিল? পদুমাবত। কি নাম ছিল? পদুমাবত। এই পদুমাবত, এই কাব্যটা রচয়িতাকে মালিক মোহাম্মদ জাইসি। উনি কোন কবি? হিন্দি কবি। এই মালিক মোহাম্মদ জাইসির
পদুমাবত এই কাব্যটা বাংলায় অনুবাদ করেন কে? এই কাব্যটা বাংলা অনুবাদ করে নাম দেওয়া হয়েছে পদ্মাবতী। পদ্মাবতী এই কাব্যটা বাংলায় অনুবাদ করেন কে? এই বাংলা অনুবাদ করলেন আলাওল। আলাওল যাকে বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, যাকে বাংলা সাহিত্যে মহাকবি বলা হয় এবং বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়। তাহলে এটা একটা কি? অবশ্যই একটা অনুবাদ গ্রন্থ। কি হবে? অনুবাদ গ্রন্থ। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? যদি পরীক্ষা আসে পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতাকে, উত্তরটা হবে মালিক মোহাম্মদ জাইসি। পদ্মাবতী কাব্যটির হিন্দি নাম কি ছিল? হিন্দিতে নাম ছিল পদুমাবত। এই পদুমাবত কাব্যটি বাংলায় অনুবাদ করে পদ্মাবতী নাম প্রদান করেন কে? উত্তরটা হবে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত পণ্ডিত কবি মহাকবি আলাওল। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখে ফেলবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। খেয়াল করেন এই ধরনের প্রশ্ন কারা সলভ করে যান? যারা বিশেষ পরীক্ষা দেয় তারা এরকম বিস্তারিত পড়ে, ঠিক আছে? কারণ বিশেষ পরীক্ষা যারা দেয় তারা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষা খুব ভালো করে। কেন ভালো করে? কারণ তারা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো করে। কোন প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাহলে দেখবেন যে ওই প্রশ্নটা তিনি পারেন। আর যারা শুধু এমনি মূল প্রশ্নটা শুধু বকবক করে মুখস্থ করে যায় তারা কখনো কোনো পরীক্ষা টিকতে পারে না। কারণ যদি ওই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তখনই তিনি পরীক্ষার হলে কট খেয়ে যায়। আমাদের 8 নম্বর প্রশ্নটা দেখো, চমৎকার একটা প্রশ্ন। শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভুই কোন কারকে, কোন বিভক্তি? এটা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে এনবিআর পরীক্ষা 2012 সালের একটা প্রশ্ন, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা আসছে 2023 সালের একটা প্রশ্ন। এখন এখানে ভুই শব্দের অর্থ কি? কে পারেন? এটা বাজারের, আমি দেখেছি বাজারের প্রায় 90% গাইড বইয়ে ভুল। 90% গাইড বইয়ে দেখেছি এই উত্তরটা ভুল দেওয়া। তো দেখি আপনারা শুদ্ধ উত্তরটা করতে পারেন কিনা, দেখি তো। শুদ্ধ উত্তরটা কি হবে? দ্রুত বলবেন, শুদ্ধ উত্তরটা কি হবে এখানে? যে শুধু বিঘে দুই ছিলে মোর ভুই। এখন অনেকে মনে করতে পারে স্যার ভুই শব্দের অর্থ হলো ল্যান্ড। ভুই শব্দের অর্থ কি? ল্যান্ড। স্যার ল্যান্ড আবার কি? জমি। ভুই শব্দের অর্থ হলো জমি। 2 বিঘা জমি। আমাদের রবি ঠাকুরের একটা বিখ্যাত একটা কবিতা, এই 2 বিঘা জমির বিখ্যাত কবিতাই হলো একটা উক্তি হলো শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভুই কোন কারকে, কোন বিভক্তি? কর্মে শূন্য নাকি কর্তায় শূন্য নাকি করণে শূন্য নাকি অধিকরণে শূন্য? দেখি উত্তরটা আপনাদের কাছ থেকে আদা করতেছি। মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ আয়ুব আলী আছেন আমাদের সাথে এবং মেঘু বালিক আছেন আমাদের সাথে। দেখি আমাদের কোকিল আছে আমাদের সাথে, সুমাইয়া খাতুন আছেন, আব্দুল্লাহ আল মামুন আছেন আমাদের, মোহাম্মদ রাকিব আছেন আমাদের সাথে, আর কি আছেন দেখি? মেঘু বালিক আছে, জীবন নাহার আছেন। দেখি উত্তরটা কি হবে? স্যার ইতু তিনি লিখছেন কর্মে শূন্য। দেখি মুন্নি মুনিয়া তিনি লিখছেন কর্মে শূন্য। নিনাজ সুলতানা তিনি বলছেন কর্মে শূন্য। বাইজিদ হোসেন তিনি বলেছেন স্যার অধিকরণে শূন্য। রঞ্জন চন্দ্র সরকার তিনি বলেছেন জমিন। আচ্ছা জমি। আমি উত্তরটা বলতে বলছি শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এই ভুই, এখানে ভুই কোন কারক? কর্মকারক নাকি কর্তাকারক নাকি করণ কারক নাকি অধিকরণ কারক? আমি এটা জানতে চেয়েছি। আমি একটা জিনিস মাথা রাখবেন, স্থান জিনিসটা একটা স্থান। এই ভূমি মানে কি? জমি। তা জমি একটা স্থান। এই স্থান জিনিসটা কোথায় কোথায় বসে? এই স্থান জিনিসটা কর্তা কারক হতে পারে, স্থান জিনিসটা অপাদান কারক হতে পারে, আবার স্থান জিনিসটা অধিকরণ কারক হতে পারে। এই 3টা কারকের ক্ষেত্রে এই স্থান শব্দটা বসে। যদি দেখেন স্থান সরাসরি ভার্বের কাজ করে, সরাসরি যদি এই স্থানটা যদি সরাসরি বাক্যের ভার্বের কাজ করে তাহলে উত্তরটা এই স্থানটা কর্তাকারক হয়ে যাবে। আর যদি দেখেন কোন স্থান থেকে যদি কোনো বস্তু মাইনাস বুঝায় বা চলমান বুঝায় তাহলে সেটা ওই বস্তুর মানে ওই স্থানটা তখন অপাদান কারক হয়ে যাবে। আবার কোন স্থানটা যদি স্টপ বুঝায়, কোন স্থানটা যদি স্টপ বুঝায়, কারণ অর্থাৎ ওই স্থান থেকে কোনো কিছু যদি মাইনাস না হয় ওই স্থানটা তখন অধিকরণ কারক হয়ে যায়, অধিকরণ কারক হয়ে যায়। তাই স্থান শব্দটা আমরা 3টা কারকের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে বলছে শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এখানে ভার কোনটা? এখানে ছিল ওয়াজ, এটা হলো ভার। এই বাক্যে ওয়াজ হলো ভার। এখন দেখো এই বাক্যে ভুই স্থান, এই বাক্যে থাকার কাজটা কি ভুই নিজে করছে? অবশ্যই এখানে শুধু বিঘে দুই ছিল মোর ভুই, অবশ্যই থাকার কাজটা কিন্তু এই ল্যান্ড, এই জমি, এই জমি ও নিজেই কিন্তু এখানে থাকার কাজটা করছে এই বাক্যে। সুতরাং এটা হবে কর্তাকারক। কোন কারক? কর্তাকারক। তো এখানে উত্তরটা কি হবে? কর্তায় শূন্য। ভুই কোনো বিভক্তি নেই, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। এখন দেখবেন এখানে বাজারে অনেক গাইড বই এটা কর্মে শূন্য দেওয়া আছে, ওইগুলা কেটে দিবেন। কর্মে শূন্য কেটে ওখানে কর্তা মেরে দিবেন। কি মারবেন? কর্তা। কি মারবেন? কর্তা। মনে থাকবে তো? ভুলেও কর্মকারকে টিক দিবেন না, ভুলেও কর্মকারকে টিক দিবেন না। তো উত্তরটা কি হবে? কর্তায় শূন্য। এই ভুল পড়তে পড়ে জীবনটা শেষ করছেন, যে কারণে আপনার চাকরি হয় না।
এই জিনিসগুলো আপনারা ভুল করেন, ভুল গাইড বই পড়েন বাজারের, যে কারণে আপনার এই সমস্যাটা হয়। তো এই কাজটা আপনি কখনোই করবেন না, বুঝছেন? বাংলা খুবই সেন্সিটিভ জিনিস, একটা ভুল দাগাবেন, দেখবেন জীবন শেষ, সাথে যৌবনও শেষ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? তার উত্তরে কি হবে? কর্তায় শূন্য। কি হবে? কর্তায়। আর অনেকে আবার গুগলে সার্চ মারছেন, গুগলে সার্চও মারছেন, তাই না? গুগলে সার্চ মারলেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কারণ এটা হবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। কিন্তু থাকার কাজটা ভুল নিজেই করছে এটা, সুতরাং এটা কর্তায় শূন্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখি একটু। দেখেন, ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি কে? ভালো করে প্রশ্ন করবে, তার উত্তর দিবেন। ইউসুফ জুলেখা কাব্য আমরা জানি বাংলা সাহিত্যের একটা প্রথম রোমান্টিক কাব্য, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য বলা হয় এই ইউসুফ জুলেখা কাব্যটি। যে সিরিয়ালগুলো আমরা এখনো ইউটিউবে কিন্তু দেখতে পাই, এই ইউসুফ জুলেখা। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে ইউসুফ জুলেখা কাব্যটির মূল রচয়িতাকে, এইটা একটা প্রশ্ন আসে পরীক্ষা। এখান থেকে প্রশ্ন আসে ইউসুফ জুলেখা কাব্যটি প্রথম বাংলায় অনুবাদ করেন কে? আবার একটা পরীক্ষায় প্রশ্ন আসে ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? তা দেখি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? দেখি কে বলতে পারেন। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? কাহিনী বানান কিন্তু সব রস্বইকার, কারণ কাহিনী হলো হিন্দি শব্দ। তো ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? দ্রুত বলো, ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? আমি ক নম্বরে দিয়ে দিলাম ইরান, ইরান। খ নম্বরে দিয়ে দিলাম মিশর। দ্রুত বলো, ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? কট খাইয়েন না, কট খাইয়েন না। চাকরি পরীক্ষায় ভালো করতে হলে শুদ্ধ করতে হবে না। আমার বইয়ে কর্মে শূন্য না বেবি, আমার বইয়ে কর্তায় শূন্য দেওয়া। এই যে দেখেন, নতুন এডিশনের বই খুঁজে দেখেন, কর্তায় শূন্য। নতুন এডিশনের বই খুলে দেখেন, কর্তায় শূন্য দেওয়া আছে। নতুন এডিশন, পুরাতন এডিশনে কর্মে শূন্য ছিল, এটা নতুন এডিশনে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। দ্রুত লেখেন। এই যে দেখেন, অনেকেই জানেন না, সাদ্দাম খান তিনিও পারলেন না উত্তরটা। এই জিনিসটা যদি না পারেন, মান সম্মান থাকে। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কি ইরানের? শুনছেন জীবন ইরানে? এটা মিশরের কাহিনী। আপনি এখন ইউটিউবে দেখেন ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা কে? এই যে ইউসুফ কোন দেশের অধিপতি ছিলেন? জুলেখার হাজবেন্ড এই যে আজিজ, বাদশাহ আজিজ কোন দেশের ছিলেন? অধিপতি ছিলেন মিশরের না? তা ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশরের না? এটা কি যে বলেন আপনারা, মুসলমান হইলেন কি জন্য বুঝলাম না কিছু। এটা ইরান পাইলেন কই? হ্যাঁ, আপনারা কই পাইলেন? ইরান কই পাইছেন? কোন হিন্দুরা যদি বলতো তাহলে বুঝতাম, কারণ হিন্দুরা কাহিনী নাই জানতে পারে। কিন্তু আপনি মুসলমান হয়ে জানেন না যে ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশে? মিশর। এটা অ্যাভেলেবেল, আমরা দেখি কত রোমান্টিক এগুলা। তাই ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? মিশর, 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 মিশর। লিখে রাখেন। এবার দেখেন, এই যে ইউসুফ আর জুলেখা, তার এই কাব্যের রচনা করেননি কে? বলছেন করেননি কে? ইউসুফ জুলেখা নামে দেখেন, এই ইউসুফ জুলেখা এখানে আছে আব্দুল হাকিম, শাহ মোহাম্মদ সগীর, শাহ গরিবুল্লাহ, মোহাম্মদ কবির। দেখেন, ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী রচনা করেননি কে? উত্তরটা হবে মোহাম্মদ কবির, মোহাম্মদ কবির। তো এই মোহাম্মদ কবির কে? এই যে মধ্যযুগের প্রথম এই যে একজন কবি, বিখ্যাত একজন কবি, মধ্যযুগের কবি মোহাম্মদ কবির। তো এই মোহাম্মদ কবির তিনি কিন্তু এই ইউসুফ জুলেখা নামে কোন কাব্য তিনি রচনা করেননি। তিনি একটা কাব্য বিখ্যাত রচনা করেছেন, মধুমালতী, মধুমালতী। তাই মধুমালতী কাব্যটি বাংলায় অনুবাদ করেন কে? এই মধুমালতী কাব্যটি বাংলায় অনুবাদ করেন মোহাম্মদ কবির। এখন দেখেন, ইউসুফ জুলেখা কাব্যটি প্রথম অনুবাদ করছেন কে? শাহ মোহাম্মদ সগীর। এরপর করছেন কে? শাহ গরিবুল্লাহ। এরপর করছেন কে? আব্দুল হাকিম। ভালো করে খেয়াল রাখেন, ইউসুফ জুলেখা কাব্যটি প্রথম অনুবাদ করছেন কে? ইউসুফ জুলেখা কাব্যটি প্রথম অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। দ্বিতীয় অনুবাদ করেন কে? শাহ গরিবুল্লাহ। তৃতীয় অনুবাদ করেন কে? তৃতীয় অনুবাদ করেন আব্দুল হাকিম, আব্দুল হাকিম। ক্লিয়ার সবাই? দেখছেন, এই ধরনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আপনি পারবেন না, কারণ এগুলো কিন্তু কেউ পড়ায় না অনলাইনে। কারণ এই জিনিসগুলোকে পড়ায় না। আপনি শুধু জানেন যে ইউসুফ জুলেখা কাব্যটা শুধু রচনা করেছেন কে? শুধু রচনা করেছেন জানেন শাহ মোহাম্মদ সগীর, কারণ তিনি কিন্তু রোমান্টিক প্রণয় কাব্যের প্রথম রচয়িতা কে? এই শাহ মোহাম্মদ সগীর। বাকিরা কিন্তু জানে না। তাই এই ধরনের প্রশ্ন বিশেষ বা যে কোনো চাকরি পরীক্ষায় আপনি উত্তর করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বেসিক থেকে জানতে হবে। তো ইউসুফ জুলেখা কাব্যটি প্রথম বাংলা অনুবাদ করেন কে? শাহ মোহাম্মদ সগীর। দ্বিতীয় অনুবাদ করেন কে? শাহ গরিবুল্লাহ। এরপর তৃতীয় অনুবাদ করেন আব্দুল হাকিম। আর যদি পরীক্ষা আসে মধুমালতী কাব্যটি প্রথম বাংলা অনুবাদ করেন কে? উত্তর হবে মোহাম্মদ কবির, মোহাম্মদ কবির। লিখছেন সবাই? ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে দেখো, চমৎকার একটা প্রশ্ন। কারণে কুসুম কলি সকলি ফুটিল, এই বাক্যে কুসুম কলি নিচে দাগ। এই প্রশ্ন দেখবেন যে বাজারের 90% গাইড বইয়ে ভুল।
বাজারের 90% গাইড বইয়ে এই উত্তরটা ভুল। বাজারে 90% গাইড বইয়ে উত্তরটা ভুল আছে, কারণে কুসুম কলি সকলে ফুটিল। বাজারে 90% গাইড বইয়ে এই উত্তরটা ভুল দেওয়া আছে। কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে। তো দেখি আপনারা উত্তরটা কি করেন, যে কারণে কুসুম কলি সকলে ফুটিল, এটা রেলওয়ে টিকিট কালেক্টর পদে 2024 সালে আসছে, পরমাণু শক্তি কমিশন 2025 সালে আসছে, পাওয়ার গ্রিড কোম্পানিতে 2026 সালে এই প্রশ্নটা এসেছে। তা দ্রুত বলেন, কারণে কুসুম কলি সকলে ফুটিল, এই বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলেন। দেখি বাজারে প্রায় 90% গাইড বইয়ে ভুল, এটা 90% গাইড বইয়ে উত্তরটা ভুল দেওয়া আছে। 90% গাইড বইয়ে এই উত্তরটা ভুল দেওয়া আছে। তো উত্তরটা কি হবে বলেন তো? মেঘবালিকা স্যার উত্তরটা হবে বি 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 বি, মনির ইসলাম বি, সুমাইয়া খাতুন বি। একটু দেখেন, আমি বারবার বলছি এই ধরনের কারক পরীক্ষায় পারলে আগে দেখেন কর্তা কারক হয় কিনা। কর্তা অপশনে আছে, আছে। তা কর্তা কারক চেনার উপায় কি? সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। এখন কারণে কুসুম কলি সকলে ফুটিল, এখানে ভার কোনটা? ভার বা ক্রিয়াপদ হলে ফুটিল। দেখো তো এখানে ফোটার কাজটা কুসুম কলি নিজে করছে কিনা? হ্যাঁ, এই বাক্যে ফোটার কাজটা কুসুম কলি নিজেই করছে, সুতরাং এটা 100% কর্তা কারক, কোনো বিভক্তি নেই। তাহলে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি, কর্তায় প্রথমা বিভক্তি অথবা কর্তায় শূন্য বিভক্তি। আপনারা সবাই পেয়েছেন এই জিনিসটা, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই পেরেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। ওকে, আচ্ছা, আমাদের পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 11 নম্বর একটা প্রশ্ন, রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? রসুল বিজয় কাব্যটির রচয়িতা কে? চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু যে কতবার চাকরি পরীক্ষা আসছে তার হিসাব নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুন্নি, মুনিয়া, নীলা, সুলতানা, ভেরি গুড, ভেরি গুড। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন। রসুল বিজয়, কঠিন একটা প্রশ্ন, কিন্তু কঠিন প্রশ্ন। রসুল বিজয় কাব্যটির রচয়িতা কে? দ্রুত লেখেন। আব্দুল হাকিম লিখছে, শেখ সাদ লিখছে, মীর মোহাম্মদ শফি আছে, মোহাম্মদ আকিল আছে। দ্রুত লেখেন, একটু দেখেন। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? জৈনুদ্দিন, জয়কে জয়, নস্কের নু, জৈনুদ্দিন, এই একজন আছে লেখক। রসুল বিজয় কাব্যটির রচয়িতা কে? জৈনুদ্দিন নামে একজন। আব্দুল হাকিম লেখে নাই, কিন্তু আব্দুল হাকিম লেখে নাই। এবার 2 নম্বর লেখেন সাবিরিদ খান অথবা শাহবারিদ খান। 2 নম্বর লেখেন সাবিরিদ খান, সাবিরিদ খান অথবা শাহবারিদ খান। সাবিরিদ খান অনেকেই লিখছে। রসুল বিজয় যেমন শাহ, আমরা ইউসুফ জুলেখা কাব্যটাও আমরা পেয়েছি, অনেকেই লিখেছেন, তেমনি রসুল বিজয় নামে কাব্য একাধিক ব্যক্তি রচনা করেছেন। তো দেখি আর কে কে আছে। সৈয়দ সুলতান, তিনিও কিন্তু মধ্যযুগের কবি। এই সৈয়দ সুলতানও কিন্তু, তিনিও কিন্তু এটা রচনা করেছেন। সৈয়দ সুলতান, সৈয়দ সুলতান। তা দেখেন, এই রসুল বিজয় নামে কাব্য কে কে লিখছে? জৈনুদ্দিন, তিনিও লিখছেন রসুল বিজয় নামে কাব্য। সাবিরিদ খান বা শাহবারিদ খান, তিনিও কিন্তু লিখছেন রসুল বিজয় নামে কাব্য। সৈয়দ সুলতান, তিনিও কিন্তু লিখেছেন। আব্দুল হাকিম এই বেটায় লেখে নাই। মীর মোহাম্মদ শফি, তিনিও লেখে নাই। মোহাম্মদ আকিল, তিনিও কিন্তু লেখেন নাই। তো এরপর থাকে শেখ চাঁদ। শেখ কি আছে? চাঁদ। এই শেখ চাঁদও কিন্তু এই রসুল বিজয় নামে একটা কাব্য রচনা করেছেন। খেয়াল রাখেন, তার রসুল বিজয় নামে কাব্য কে কি লিখছেন? জৈনুদ্দিন, তিনিও কিন্তু রসুল বিজয় নামে কাব্য লিখছেন। শাহবিরিদ খান বা শাহবারিদ খান, তিনিও কিন্তু রসুল বিজয় নামে কাব্য লিখছেন। সৈয়দ সুলতান, তিনিও কিন্তু রসুল বিজয় নামে কাব্য লিখছেন। এবং শেখ চাঁদ, তিনিও কিন্তু এই রসুল বিজয় নামে কাব্য রচনা করেছেন। ক্লিয়ার এটা? পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নগুলো দেখি, দেখেন, গগনে গর্জে মেঘ, চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাও দেখবেন চমৎকার। এইটাও বাজার অনেক গাইডে ভুল আছে, উত্তরটা কিন্তু ভুল আছে। বলেন, গগনে গর্জে মেঘ, এই বাক্যে মেঘ কোন কারকে কোন বিভক্তি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে 2021 সালে আসছে, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা 2023 আসে, খাদ্য অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষা 2025 সালে আসছে। দ্রুত বলেন এটা, উত্তরটা দ্রুত আশা করতেছি আমরা। দ্রুত বলবেন, দ্রুত করেন। যে গগনে গর্জে মেঘ, আপনি যদি কঠিন প্রশ্নগুলো যদি সলভ না করেন, আপনি কখনোই পরীক্ষায় টিকতে পারবেন না। সহজ প্রশ্নগুলো সবাই পারবেন, আপনি কেন, যত মানুষ পরীক্ষার হলে যাবে সবাই পারবে। এই কনফিউশন প্রশ্নগুলো যদি আপনি পারেন, তাহলে আপনার কিন্তু চাকরিটা হবে। তাহলে উত্তরটা বলেন, গগনে গর্জে মেঘ, এই বাক্যে মেঘ কোন কারকে কোন বিভক্তি? আমি বারবার বলেছি, কারক নির্ণয়ের ক্ষেত্রে যদি অপশনে কর্তা কারক থাকে
আগে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ও কর্তা কারক হয় কিনা। তা দেখি যেহেতু এখানে অপশনে কর্তা আছে, দেখি কর্তা কারক হয় কিনা। গগনে গর্জে মেঘ, এখানে ভার কোনটা? গর্জন করা, এটা হলো ভার বা ক্রিয়াপদ। তো আমাদের কর্তা কারক চিনার উপায় কি? সাবজেক্ট নিজে ভাবের কাজ করে। তো এখানে মেঘ কি, দেখো গর্জন করার কাজটা কি মেঘ নিজে করে? হ্যাঁ, এই বাক্যে গর্জন করার কাজটা কিন্তু মেঘ নিজেই করে। সুতরাং 100% কর্তা কারক, কোনো বিভক্তি নেই। সুতরাং কর্তায় প্রথমা বিভক্তি, কর্তায় প্রথমা। মোহাম্মদ অলিউল্লাহ নীলাচল, সবাই পারছেন। দেখেন আপনারা এই উত্তরগুলো কেন পারতেছেন? কারণ আপনারা এই উত্তরগুলো এই জন্য পারতেছেন যে এই প্রশ্নগুলো আপনারা করছেন, এর আগে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা করছেন, তাই পারছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বেসিক ক্লাস যারা করছেন তারা পারছেন। আচ্ছা, পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, পরের প্রশ্নটা দেখি, ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখেন ইংরেজি একটা শব্দ, ইংরেজি এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা প্রবাসক নিবন্ধন পরীক্ষা 2017 সালে প্রশ্ন, সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা 2023 আসছে, বা পোস্টাল অপারেটর পরীক্ষা 2025 সালে প্রশ্ন। তাহলে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা কি গ্রিক, এটা কি ইংরেজি, এটা কি পর্তুগিজ, নাকি ফরাসি? খেয়াল রাখবেন এই জিনিসটা, খেয়াল রাখবেন যে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে আসছে। ইংরেজি শব্দটি কি, এটা কি গ্রিক ভাষা থেকে আসছে, এটা কি ইংরেজি ভাষা থেকে আসছে, এটা কি পর্তুগিজ ভাষা থেকে আসছে, নাকি এটা ফরাসি? ফরাসি মানে হলো ফ্রান্স, ফরাসি মানে অনেকে আমরা বুঝি না, ফরাসি হলো ফ্রান্স। তা উত্তরটা কি? উত্তরটা অনেকে বলেছেন স্যার এটা পর্তুগিজ শব্দ। হ্যাঁ, এক কথায় মনে রাখেন ইংরেজ, এগুলো দেখেন ইংরেজ আর একটা কি ইংরেজি। ইংরেজ ও ইংরেজি এই দুইটা শব্দই হলো পর্তুগিজ শব্দ। ইংরেজ এবং ইংরেজি হলো পর্তুগিজ শব্দ। এরকম আরো আছে পর্তুগিজ শব্দ, চাবি আছে, বালতি আছে, গামলা আছে, তোয়ালে আছে, ইস্পাত আছে। হ্যাঁ, এগুলো কি শব্দ? আনারস আছে, পেয়ারা আছে, পাউরুটি, হ্যাঁ পেয়ারা, তারপর কি পাউরুটি, পাউরুটি, এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। হ্যাঁ, এগুলো সবই হলো পর্তুগিজ শব্দ। তো মনে রাখেন ইংরেজ, ইংরেজি, চাবি, বালতি, ইস্পাত, পেয়ারা, পাউরুটি, এগুলো হলো পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। ক্লিয়ার সবাই? আমরা পরের প্রশ্নটা যদি উত্তর করি, দেখেন উপমহাদেশের প্রথম ছাপাখানা কোনটি? এই প্রশ্নের উত্তর যদি আপনাকে জানতে হয়, বিস্তারিত জানতে হবে। খেয়াল করেন, প্রশ্ন বলছে উপমহাদেশের প্রথম ছাপাখানা কোনটি? উপমহাদেশের ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? তা উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? উপমহাদেশ বলতে এই ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে। তো উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1498 সালে। কোথায়? 1498 সালে। কোথায়? ভারতের গোয়ায়। এটা হলো ভারতের গোয়ায়, গয়কার গো অন্ত্যেষ্টিয়া আকার, ভারতের গোয়া। এই ভারতের গোয়ায় কিন্তু এই 1498 সালে এটা হলো পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। তাহলে উপমহাদেশে প্রথম যে ছাপাখানাটা স্থাপিত হয়েছিল সেটা ছিল কি? সেটা ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র ছিল মূলত এটা। এটা 1498 সালে, ঠিক আছে, পর্তুগিজ ভাষা মুদ্রণ যন্ত্র। এরপর যদি বলে যে উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় কত সালে? তার উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? এটা হবে 1778 সালে হুগলিতে। 1778 সালে হুগলিতে। লিখে রাখেন উপমহাদেশের প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় 1778 সালে হুগলিতে, এবং এটা স্থাপন করেন চার্লস উইলকিন্স। লোকটার নাম কি? লোকটার নাম হলো চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স। এই যে বাংলা মুদ্রাক্ষরের জনককে চার্লস উইলকিন্স, বাংলা মুদ্রাক্ষরের নকশাকারী কে? চার্লস উইলকিন্স। মনে থাকবে, এই চার্লস উইলকিন্স তিনি কিন্তু প্রথম ভারতের হুগলিতে 1778 সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা স্থাপন করেন। এরপর যদি আসে যে উপমহাদেশে দ্বিতীয় বাংলা ছাপাখানা স্থাপিত হয় কত সালে? তাহলে উপমহাদেশে দ্বিতীয় বাংলা ছাপাখানা স্থাপিত হয় 1800 সালে। কত সালে? 1800 সালে। কোথায় সেটা? শ্রীরামপুর মিশনে, অর্থাৎ শ্রীরামপুর মুদ্রণ প্রেস। তা শ্রীরামপুর মুদ্রণ প্রেস হলো উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা, উপমহাদেশের দ্বিতীয় বাংলা ছাপাখানা। ক্লিয়ার? এটাও কিন্তু কলকাতায়। এরপর যদি বলে বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় কোথায়? সেটা হলো 1847 সালে। বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় 1848 সালে রংপুরে। ছাপাখানাটির নাম রংপুর বার্তাবহ যন্ত্র, রংপুর বার্তাবহ যন্ত্র,
রংপুর বার্তাবহ যন্ত্র। ভালো করে খেয়াল রাখেন, যদি বলে বাংলাদেশে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় কত সালে, উত্তরটা হবে 1847 সালে। 48 না, 1847 সালে। 1847 সালে। তো এটা কোথায়? রংপুরে। 1847 সালে, 1847 সালে রংপুরে। এবং এই ছাপাখানাটির নাম রংপুর বার্তাবহ যন্ত্র। রংপুর বার্তাবহ যন্ত্র। ক্লিয়ার সবাই? দেখেন, এইরকম যদি প্রশ্নগুলো যদি আপনি বেসিক থেকে পড়েন, একটা প্রশ্নের আলোকে যদি আরো 5 থেকে 10টা প্রশ্ন শিখতে পারেন, তাহলে দেখেন যে আপনার বেসিকটা কতটা স্ট্রং হবে, কতটা বেসিকটা স্ট্রং হবে আপনার। পরের প্রশ্ন দেখেন, গুণহীনে ত্যাগ করো, নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক যমুনা 2012 সালের প্রশ্ন, সিবি সার্জের কারজানা 2025 সালের প্রশ্ন। তা গুণহীনে ত্যাগ করো, কোথায় গুণহীনে ত্যাগ করো? দেখো অপশনে কর্তাকারক আছে কিনা। হ্যাঁ, কর্তাকারক আছে। দেখো এটা আগে কর্তাকারক হয় কিনা। এখানে বাক্যটা ত্যাগ করাটাই হলো ভাব। দেখো এখানে এই গুণহীন ব্যক্তি কি এই ত্যাগ করার কাজটা কি গুণহীন করছে? করে নাই, সুতরাং এটা কর্তাকারক হবে না। এবার দেখি কর্মকারক হয় কিনা। দেখো কর্মকারক চেনার উপায় হলো ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে এখানে ত্যাগ করার কাজটা দেখো, কি কাকে ত্যাগ করো? গুণহীনে ত্যাগ করো। কাকে ত্যাগ করো? গুণহীনে ত্যাগ করো। উত্তরটা কিন্তু পেয়ে গেছি আমরা, সুতরাং এটা কর্মকারক হবে। কি হবে? কর্মকারক। মূল শব্দ গুণহীন, বিভক্তি আছে এ, তার এ অ তে এতে, কর্তায় কর্মে সপ্তমী। উত্তরটা হবে কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী। ক্লিয়ার সবাই? কেয়া সুজন, রবিউল আলম, রহুল আমিন। ওকে ওকে। তা পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো পরের প্রশ্ন যদি দেখি একটু দেখো, চমৎকার একটা প্রশ্ন আসছে। বাংলা পিডিয়া হচ্ছে, বাংলা পিডিয়া কি? এটা প্রাইমারি বিদ্যালয় প্রধান সহকারী শিক্ষক পরীক্ষা 2017 সালে একটা প্রশ্ন। সাধারণ বিভাগ জুনিয়র অফিসার পদে 2024, পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী অফিস সহকারী পরীক্ষা 2024 সালের প্রশ্ন। বলছে বাংলা পিডিয়া কি, এটা সম্পর্কে বিস্তারিত জানেন। এই বাংলা পিডিয়া হচ্ছে একটা জাতীয় জ্ঞান কোষ, এটাকে বলা হয় জাতীয় জ্ঞান কোষ। এই বাংলা পিডিয়ার খণ্ড কয়টি, এটা পরীক্ষা আসতে পারে। বাংলা পিডিয়ার খণ্ড হলো 14টি। বাংলা পিডিয়ার খণ্ড আছে কয়টি? 14টি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলা পিডিএ প্রকাশ করেন কোন সংস্থা? বাংলা পিডিএ প্রকাশ করে কোন সংস্থা? বাংলা পিডিএ প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তা লিখে রাখেন, তো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে এটা কত সালে? 2003 সালে। 2003 সালে। দ্রুত লিখে রাখেন। তাহলে এই যে কি বললাম আমরা, এশিয়াটিক সোসাইটি। তাহলে এই বাংলা পিডিএফ প্রকাশ করে কোন সংস্থা? বাংলা পিডিএফ প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 সালে। 1784 সালে কলকাতায়। আর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে ঢাকা নিমতলিতে। 1900 চানখার পোলের ওখানে নিমতলি। তা যদি বলে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 সালে। এটা কোথায়? কলকাতায়। আর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত কত সালে? 1952 সালে ঢাকার নিমতলিতে। তো দেখেন অনেকগুলো প্রশ্ন জানলাম আমরা। আর বাংলা পিডিএ কে বলা হয় জাতীয় জ্ঞান কোষ। জাতীয় জ্ঞান কোষ। এই বাংলা পিডিএ প্রধান সম্পাদক কে ছিলেন? ডক্টর সিরাজুল ইসলাম। ডক্টর সিরাজুল ইসলাম, তিনি কিন্তু বাংলা পিডিএর প্রধান সম্পাদক ছিলেন। তা লিখে রাখেন, বাংলা পিডিএর প্রধান সম্পাদক কে ছিলেন? ডক্টর সিরাজুল ইসলাম বা অধ্যাপক সিরাজুল ইসলাম। বাংলা পিডিএ প্রকাশ করে কে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কত সালে? 2003 সালে। আর বাংলা পিডিএর খণ্ড আছে কয়টি? 14টি। এর বাহির থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এর বাহির থেকে আর কোনো ধরনের প্রশ্ন আসবে না। ক্লিয়ার সবাই? ওকে। তা পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, ভিখারিকে ভিক্ষা দাও, এই প্রশ্নের উত্তরটা কি হবে? বাঙালি সবসময় সহজ প্রশ্নের উত্তর খোঁজে। সহজ প্রশ্নের উত্তর সবাই খোঁজে। তো এটা বলেন, ভিখারিকে ভিক্ষা দাও, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা কি সম্প্রদানে দ্বিতীয়া, কর্মে চতুর্থী, সম্প্রদানের চতুর্থী, নাকি অধিকরণের চতুর্থী? দ্রুত বলো, উত্তরটা বলো দ্রুত। উত্তরটা দ্রুত আশা করতেছি, একটু উত্তরটা দ্রুত করো। উত্তরটা দ্রুত করতে হবে। দ্রুত। উত্তরটা কি হবে? ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? উত্তরটা দ্রুত করতে হবে। একটু খেয়াল রাখেন, ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষাটা নিবে কে? এটা অবশ্যই সম্প্রদান কারক। আমরা জানি সম্প্রদান কারকে হলে বস্তুটা যে নিবে
অর্থাৎ দানটা যে নিবে ওই ব্যক্তিটা হয় সম্প্রদান আর বস্তুটা হয় কর্মকারক। এই বাক্যে ভিক্ষার নিচে যদি দাগ থাকে তাহলে হবে কর্মে শূন্য, ভিক্ষার নিচে দাগ থাকলে এটা হবে কর্মে শূন্য। তো যেহেতু ভিখারির নিচে দাগ দিছে অবশ্যই সম্প্রদান কারক, তা সম্প্রদান কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয়। তা এখানে দেখবেন কে রে, এটা দ্বিতীয় বিভক্তি আছে, চতুর্থী আছে, যেহেতু এটা সম্প্রদান কারক সুতরাং এটা হবে সম্প্রদানে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী। রিমন শেখ, সুশীল, নীলায়, পূর্ণ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমার পরের প্রশ্ন যদি একটু টাস করে দেখি, দেখেন জনতা শব্দটি কোন জাতীয় অর্থোদ্যোতকতা নির্দেশ করে? দেখেন মৎস্য অধিদপ্তরে বিভিন্ন পদ আছে, পানি উন্নয়ন বোর্ডে আসছে, এটা খাদ্য অধিদপ্তর অফিস সহায়ক আসছে প্রশ্নটা। তো জনতা, জনতা শব্দটি কোন জাতীয় অর্থ? এটা কি জাতিবাচক, সমষ্টিবাচক, নামবাচক নাকি ভাববাচক? একটা জিনিস খেয়াল রাখেন, জাতিবাচক মানে কি কমন নাউন, একদম সবকিছুকে বোঝাবে। যেমন গরু একটা জাতিবাচক, নদী এটা একটা জাতিবাচক, বাঙালি এটা একটা জাতিবাচক, মানে এক জাতীয় সবাইকে বোঝাবে। মানুষ এটা একটা জাতিবাচক। তো এখানে জনতা বলতে কিন্তু কিছু সংখ্যক বোঝাচ্ছে, অর্থাৎ কিছু জনসমষ্টিকে বোঝাচ্ছে যাদেরকে আমরা জনতা বলি। তো এটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিকে বিশেষ্য মানে কি কিছু বুঝাবে, কিছু সামথিং বুঝাবে। তো এরকম দেখো পরিবার, পরিবার দেখো পরিবার বলতে কিছু বুঝায়, পরিবার এটা একটা সমষ্টিবাচক বিষয়। আবার দেখো পঞ্চায়েত, কিছু মানুষ কিন্তু পঞ্চায়েত তৈরি করে, তাই পঞ্চায়েত, পরিবার, শ্রেণী এগুলো কি, এগুলো হলো আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। যেমন আমি যদি বলি লাইব্রেরি, কিছু সংখ্যক বইয়ের সমষ্টি, তাহলে লাইব্রেরি কি, এই লাইব্রেরি কিন্তু সমষ্টিবাচক বিষয়। আবার যদি বলে চলো আমরা সমিতি তৈরি করি, এই সমিতি কি, এটাও কিন্তু সমষ্টিবাচক বিষয়। তাহলে পরিবার, পঞ্চায়েত, লাইব্রেরি, সমিতি, জনতা, ঠিক আছে। এবার আমরা চলো জাতীয় সংসদে যাই, কিছু সংখ্যক মানুষ নিয়ে জাতীয় সংসদ তৈরি হয়, এগুলো হলো সমষ্টিবাচক বিশেষ্য। ক্লিয়ার? পদ প্রকরণের যদি আপনি বেসিক ক্লাস করেন তাহলে এগুলো আপনি বিস্তারিত পারবেন। তা আপনি দেখেন এগুলো যদি বেসিক ক্লাস না করেন আপনি কখনো কি চাকরি হবে? শুধু কি বিগত সালে চাকরি পরীক্ষায় প্রশ্ন সলভ করলে কি আপনার চাকরি হবে? কখনোই হবে না। আপনার বাংলা বেসিক জানতে হবে, ইংরেজি বেসিক জানতে হবে, ম্যাথমেটিক্স বেসিক জানতে হবে এবং জিকে বেসিক জানতে হবে। তাহলে সর্বোচ্চ নম্বরদারি যারা থাকবেন তারাই কিন্তু চাকরি পাবেন। যত নিচের দিকে নম্বর আসবে কখনোই কোনো চাকরি পরীক্ষা আপনি টিকতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বেসিক স্ট্রং না হয়। বেসিক স্ট্রং না হয়। আপনি আমাদের জব মেডিসিনের যে কোনো কোর্সে ভর্তি হবেন, দেখবেন আপনি বেসিক থেকে শিখতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্ট আপনি বেসিক থেকে শিখলে আপনি কখনো কোনো পরীক্ষায় ডিসকোয়ালিফাইড কখনোই হবেন না। পরের প্রশ্নটা দেখি, দেখো বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কোনটি? এখানে বলেছে কিন্তু ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি 3 মাস পর, 3 মাস পর পর যে পত্রিকাটা বা সাহিত্য পত্রিকাটি প্রকাশ পায় সেটাকে বলে ত্রৈমাসিক পত্রিকা। তার উত্তরটা বলেন, এটা 14তম বিসিএস পরীক্ষা আসছে, বাংলাদেশ ব্যাংক অফিসার পদে আসছে, জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর পরীক্ষা আসছে। তাহলে বলেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকাটার নাম কি? দ্রুত বলেন, এক গ্লাস পানি। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকাটার নাম কি? কে বলতে পারেন? হ্যাঁ, কে বলতে পারেন? বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাটার নাম কি? কে বলতে পারেন? অপশন আছে ধান শালিকের দেশ, অপশন আছে লোকায়ত, অপশন আছে কালীয় কলম, অপশন আছে উত্তরাধিকার। উত্তরটা কি হবে? মোহাম্মদ রুহুল আমিন। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। উত্তরটা হবে ধান শালিকের দেশ। উত্তরটা কি হবে? ধান শালিকের দেশ। আর উত্তরাধিকার এটা হলো মাসিক পত্রিকা, এটা হলো বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। দ্রুত লেখো, মাসিক পত্রিকা। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। এটা ভুল করো তোমরা, এই যে আকামগুলো করো, ভুলগুলো করো, এই জন্য তোমাদের চাকরি হয় না। ভুল তথ্য ভুল যতদিন পড়বা তোমাদের চাকরি কখনই হবে না। উত্তরাধিকার এটা হলো শিশু পত্রিকা, এটা হলো শিশু পত্রিকা। উত্তরাধিকার কি? এটা হলো মাসিক শিশু পত্রিকা, মাসিক শিশু পত্রিকা। আর ধান শালিকের দেশ হলো ত্রৈমাসিক কিশোর পত্রিকা, ত্রৈমাসিক কিশোর পত্রিকা। ভালো করে মনে রাখবেন, ত্রৈমাসিক কিশোর পত্রিকা, ত্রৈমাসিক কিশোর পত্রিকা। দেখেন দ্রুত 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 বলেন, দ্রুত দ্রুত দ্রুত। এটা কি হবে? দ্রুত বলো। কিসে থাক, এখানে পরে নে। তাহলে এখানে আমরা কি বলছি?
দেখো বাংলা একাডেমি থেকে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কোনটা, দ্রুত বলো। তা ত্রৈমাসিক, এই উত্তরাধিকার আগে কিন্তু ত্রৈমাসিক পত্রিকা ছিল। উত্তরাধিকার কি ছিল? উত্তরাধিকার এটা কিন্তু আগে কি ছিল? এটা কিন্তু উত্তরাধিকার আগে ছিল ত্রৈমাসিক পত্রিকা। উত্তরাধিকার বর্তমানে কিন্তু একটা মাসিক পত্রিকা। বর্তমানে এটা কি? এটার ত্রৈমাসিক নাই, এটা কিন্তু মাসিক পত্রিকা হয়ে গেছে। তা খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, এই প্রশ্নটা যদি আপনার আসে যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা কোনটি, তা ত্রৈমাসিক পত্রিকা উত্তর হবে ধান শালিকের দেশ। তা ধান শালিকের দেশ এটা কোন ধরনের পত্রিকা? এটা হলো ত্রৈমাসিক কিশোর পত্রিকা, ত্রৈমাসিক কিশোর পত্রিকা। আর বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা হলো উত্তরাধিকার। তো উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? এটা হলো শিশু পত্রিকা, মাসিক শিশু পত্রিকা, মাসিক একটা শিশু পত্রিকা। ক্লিয়ার সবাই? ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস, দ্রুত বলো, দ্রুত বলো। স্যার উত্তর বইয়ে দেওয়া কোনটা রাইট? না, উত্তর দিকে না, বই ওটা ভুল দেওয়া। শামীম রেজা, তুমি ওটা আগে ছিল, আমি তো ভালো করে বললাম আগে এটা ত্রৈমাসিক ছিল, বর্তমানে এটা ত্রৈমাসিক নাই তো, এটা মাসিক পত্রিকা হয়ে গেছে, এটা মাসিক পত্রিকা হয়ে গেছে। ঠিক আছে বাবা? রাজকুনা তুলিকা তুলি কে শুধু তোমার উত্তরাধিকার টুক দিলা কেন? ধান শালিকের দেশ তো বলেছি। আচ্ছা লিখছেন এটা? ওকে, দেখেন আজকে ক্লাসে অনেকগুলো প্রশ্ন কিন্তু কনফিউশন দূর হয়ে গেল। আচ্ছা এটা কি বলছে? অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। স্যার এই দেহ আলো মানে কি? দেহ আলোকিত করা না, অন্ধজনে দেহ আলো হলো এর লাইনটা অর্থ হলো যিনি অন্ধ ব্যক্তি তাকে আলো দান করো, অর্থাৎ যিনি অন্ধ ব্যক্তি তাকে আলো দান করো বা চোখ দান করো। এখন আমি সম্প্রদান কারক শিখিয়েছি, মানে দান যে নিবে ওই ব্যক্তিটা সম্প্রদান, দান যে ব্যক্তিটা নিবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান। তাহলে এখানে এই আলোটা নেবে কে? যিনি অন্ধ ব্যক্তি তিনি তো নিবেন, সুতরাং এটা হলো সম্প্রদান কারক। মূল শব্দ অন্ধজন, বিভক্তি আছে এ, তাহলে এটা হবে সম্প্রদানের সপ্তমী, সম্প্রদানের সপ্তমী, সম্প্রদানের সপ্তমী। সবাই পেরেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সম্প্রদানের সপ্তমী। ওকে ওকে, আচ্ছা পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, পরের প্রশ্ন দেখেন এখন, পরের প্রশ্ন যদি আমরা দেখি, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? চমৎকার একটা প্রশ্ন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? তো এটা দেখেন অনেকবার চাকরি পরীক্ষা আসছে, এটা কিন্তু দেখেন এই প্রশ্নটা আবার আসবে। তার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, অর্থাৎ প্রতিদিন প্রকাশ পাইতো এরকম, এটা কি কল্লোল? এই কল্লোল পত্রিকাটা প্রকাশ পায় 1923 সালে, এটা পরীক্ষা আসতে পারে 1923 সালে। এর সম্পাদকে ডক্টর দীনেশ রঞ্জন দাস, ডক্টর দীনেশ, এটা লিখে রাখেন, ডক্টর দীনেশ রঞ্জন দাস, ডক্টর দীনেশ রঞ্জন দাস। এই ডক্টর দীনেশ রঞ্জন দাস তিনি কিন্তু এই কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর দেখেন দিগদর্শন পত্রিকা, এই দিগদর্শন 1865 সালে এই পত্রিকাটা প্রকাশ পায়। দিগদর্শন পত্রিকাটা কার বলতে পারেন? এই দিগদর্শন পত্রিকার সম্পাদক কে? দিগদর্শন পত্রিকার সম্পাদক কে বলেন? সংবাদ প্রভাকর। এই পত্রিকাটির সম্পাদক কে? এই পত্রিকাটির সম্পাদক কে? পরীক্ষা অনেকভাবে প্রশ্ন আসতে পারে। সমাচার দর্পণ, এই পত্রিকার সম্পাদক কে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ভালো করে খেয়াল রাখেন। তা সমাচার দর্পণ এটা হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা, সমাচার দর্পণ। তা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম সমাচার দর্পণ, লিখে রাখেন। আর সংবাদ প্রভাকর, এটা হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। আর এই পত্রিকাটার সম্পাদক ছিলেন প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1839 সালে। কত সালে? 1839 সালে। দ্রুত রাখেন, 1839, 1839, 1839। দ্রুত লিখছেন? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে আমরা কি লিখেছি দেখেন, দিগদর্শনকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দিগদর্শন পত্রিকার সম্পাদক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান, এর সম্পাদক হলো জন ক্লার্ক মার্সম্যান। তো জন ক্লার্ক মার্সম্যান তিনি কিন্তু এই সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক। আর এই পত্রিকাটা প্রকাশ পায় 1818 সালে। এটাকেই বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। তা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। আর একটা পত্রিকা কিন্তু আছে, অর্থাৎ আমি কি লিখলাম? দিগদর্শন, এটা তো ভুল লিখলাম, ধুর।
এই দেখেন দিগদর্শন। তা দিগদর্শন পত্রিকার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র, এটা লেখেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কি? দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকার সম্পাদক কিন্তু জন ক্লার্ক মার্সম্যান। ভালো করে খেয়াল রাখবেন, এই দিগদর্শন পত্রিকাটা প্রকাশ পায় কত সালে? 1818 সালে। আবার ভালো করে খেয়াল রাখেন, যদি আসে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি? সাময়িক পত্র অর্থাৎ প্রতি মাসে একবার প্রকাশ পায় শিক্ষামূলক যেগুলো, তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম দিগদর্শন। নাম কি? দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকার সম্পাদককে জন ক্লার্ক মার্সম্যান। আর যদি বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তরটা হবে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে জন ক্লার্ক মার্সম্যান। এই সমাচার দর্পণ পত্রিকাটাও প্রকাশ পায় 1818 সালে। আর যদি বলে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম, উত্তরটা হবে সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1839 সালে। এবং এই পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর যদি আসে যে কল্লোল পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1923 সালে। এই কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডক্টর দীনেশ রঞ্জন দাস। ক্লিয়ার সবাই? হ্যাঁ, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার, এটা ক্লিয়ার? ওকে, তারপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। দেখেন সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। আমি বললাম যে সম্প্রদান কারক কোনটা, অর্থাৎ দান মানে যে ব্যক্তি নিবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক। তো এখানে সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, এখানে দেখো এই জ্ঞানটা নেবে কারা? মানে আমরা শিক্ষকরা যে জ্ঞান দান করি নিঃস্বার্থভাবেই কিন্তু দান করি, এবং ওই জ্ঞানটা নেয় কে? স্টুডেন্টরা। এখানে সর্বশিষ্যই কিন্তু নিল, সর্বশিষ্যই কিন্তু সম্প্রদান কারক। বিভক্তি আছে এ, সপ্তমী বিভক্তি, তার মানে এটাও কিন্তু সম্প্রদানে সপ্তমী। ভেরি গুড, দেখছেন সবাই? ওকে, পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, নৌকায় নদী পার হলাম। এখানে দাগ দিয়েছি কোথায়? নৌকার নিচে দাগ। কোথায় দাগ? নৌকার নিচে দাগ। নৌকায় নদী পার হলাম বাক্যের কোন কারক? করণ কারক, সম্প্রদান কারক, অপদান কারক না অধিকরণ কারক? দেখো নৌকায় নদী পার হলাম, এখানে ভার্ব কোনটা? পার হলাম। পার হওয়াটা হলো ভার্ব বা ক্রিয়াপদ। তো দেখো তো এই বাক্যে পার হওয়ার কাজটা কি কোনো যন্ত্র করেছে? এখানে অবশ্যই নৌকা একটা যন্ত্রে কাজ করছে। এখানে ক্রিয়াটা, অর্থাৎ ক্রিয়া যদি কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো উপায় বা কোনো যন্ত্রের মাধ্যমে যদি কাজটা সম্পন্ন হয়, তাহলে সেটা অবশ্যই করণ কারক হয়। অথবা ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা করণ কারক পেয়ে যাই। তো অবশ্যই এখানে পার হওয়ার কাজটা কিন্তু নৌকা একটা যন্ত্র দিয়েই কিন্তু করা হয়েছে, সুতরাং এটা করণ কারক। বিভক্তি আছে অন্ত্যেষ্টিয়, মূল শব্দ নৌকা, সুতরাং এটা হবে করণে সপ্তমী। বাবা রাজকন্যা তুলিকা তুলি, ভেরি গুড। লাবণী আক্তার লুবনা, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, দেখো চকলেট শব্দটি কোন ভাষা থেকে আসে? দেখো এটা তোমরা অনেকেই পারবা না, বাংলাদেশের 90% গাইড বই এই উত্তরটা ভুল। চকলেট শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা 90% গাইড বইয়ে বাজারে ভুল। তো চকলেট এটা কি ফরাসি শব্দ, মনে রাখবা। ফরাসি মানে কোন দেশে? ফ্রান্স। তুর্কি মানে তুরস্ক, পর্তুগিজ, আর একটা আছে মেক্সিকান। খেয়াল রাখেন, চকলেট শব্দটি বাজারে 90% গাইড বইয়ে ভুল। দ্রুত বলেন, উত্তরটা বলেন। চকলেট কোন ভাষার শব্দ? দ্রুত বলেন। লিজা একটা দ্রুত বলেন, মাওলানা দ্রুত বলেন। সুজন লিখছে মেক্সিকান, ডাহা মিথ্যা কথা। চকলেট হলো ফরাসি বা ফ্রান্সের শব্দ। চকলেট তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। এটা হলো বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। তা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে চকলেট হলো কি শব্দ? ফরাসি শব্দ, মানে ফ্রান্স। তা চকলেট কি শব্দ? ফরাসি শব্দ বা ফ্রান্স। চকলেট কি শব্দ? ফরাসি, ফ্রান্স। কোন কারণে যদি অপশনে ফরাসি না থাকে, সেক্ষেত্রে আপনি মেক্সিকানে টিক দিবেন, কারণ পুরাতন বইয়ে বোর্ড বইয়ে এটা দেয়া ছিল চকলেট হলো মেক্সিকান শব্দ, সুতরাং এটা ওল্ড বাপ, উত্তরটা হবে ফরাসি।
কোনো কারণে যদি অপশনে ফরাসি না থাকে সেক্ষেত্রে আপনি মেক্সিকানে টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার সবাই? মনে থাকবে এই জিনিসগুলো আপনারা পারেন না, ভুল উত্তর করেন, তা এই জন্য কট খান, বুঝছেন? চাকরি পরীক্ষায় কট খান তো এমনি এমনি না, ভুল উত্তর দিয়ে আসলে কট তো খাবেনি। এবার দেখো, কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রকাশ পায়? দেখো, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা 3টি। 1 নম্বরে হলো দৈনিক নবযুগ, দৈনিক যমুনা, 2 নম্বরে হলো লাঙ্গল, 3 নম্বর হলো ধূমকেতু, 3 নম্বর হলো ধূমকেতু। এই 3টা পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। কয়টা? এই 3টা। ওই সব জায়গায় দেয়া থাকলেই তো ভুল, বাঙালি তো ওই জন্যই ভুল করে। সব জায়গায় বলতে কি, আপনি দেখবেন বাংলা একাডেমির অভিধানে কি বলে, আপনি সব জায়গায় বাজার গাইড বই কেন দেখবেন? গাইড বইগুলোই তো ভুল থাকে, বাংলাদেশের অভিধানে তো আর ভুল থাকবে না। তা সুতরাং বাংলা একাডেমি কোনো শব্দ ব্যাকরণ রিলেটেড কোনো ভেজালে যদি পড়েন, আপনি অবশ্যই ডিকশনারি খুঁজবেন। ইংরেজিতে যদি কোনো ভেজালে পড়েন, অবশ্যই অক্সফোর্ড ডিকশনারি বা ভালো ভালো ডিকশনারি গুলো ইংরেজি খুঁজবেন। তেমনি বাংলার ক্ষেত্রে আপনি বাংলা একাডেমি আছে, এই বাংলা একাডেমি অভিধানটা খুলবেন, খুলে দেখবেন লুঙ্গি কি শব্দ, বাদাম কি শব্দ, চকলেট কি শব্দ, কলম কি শব্দ, ছাতা কি শব্দ, বউ কি শব্দ, জামাই কি শব্দ, এ সব পাবেন ওইখানে। বাংলা একাডেমি আধুনিক বাংলা বই। এখন যদি আপনি বাজারে গাইড বই ধরেন, তাহলে আপনার চাকরিটা হবে না, কারণ ওই বাজারে গাইড বই দেখে দেখে তারা প্রশ্নকর্তা প্রশ্ন করে না, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। তাহলে দেখেন, এখানে বলছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু প্রথম কত সালে প্রকাশ পায়? দ্রুত বলেন। তা দৈনিক নবযুগ 1920 সালে। দৈনিক নবযুগ কত সালে? দৈনিক নবযুগ এই পত্রিকাটা প্রকাশ পায় 1920 সালে। তাই এটা যে কোনো একটা চাকরি পরীক্ষা আসতে পারে যে কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকাটি কত সালে প্রকাশ পায়। উত্তরটা লিখে রাখেন 1920 সালে। 1920 সালে। এখন দেখেন, এরপরে কিন্তু 2 নম্বর কি, 2 নম্বরে হলো ধূমকেতু পত্রিকা। তা 2 নম্বরে হলো ধূমকেতু। তা এরপর ধূমকেতু পত্রিকা প্রকাশ পায় কত সালে? 1922 সালে। 3 নম্বর হলো লাঙ্গল, 3 নম্বর হলো লাঙ্গল পত্রিকা। তা লাঙ্গল পত্রিকাটা প্রকাশ পায় কত সালে? 1925 সালে। তার কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রকাশ পায়? 1922 সালে। ভালো করে খেয়াল রাখেন, এই ধরনের প্রশ্ন উত্তর অনেকেই পারে না পরীক্ষা হলে, কারণ এটা কিন্তু পড়ে যায় না, পুরো কট খাইছে। কিন্তু দেখো, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা 2023 সালে আসছে, অনেকেই কট খাইছে এই প্রশ্নটায়, পারে নাই তো এটা। এখন দেখেন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটা 3টা। তা নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙ্গল চালায়, টেকনিকটা কিভাবে পড়াই আমি? নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙ্গল চালায়, নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙ্গল চালায়। তা দৈনিক নবযুগ পত্রিকার প্রকাশ পায় কত সালে? 1920 সালে। ধূমকেতু পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1922 সালে। লাঙ্গল পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1925 সালে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? পরীক্ষা আসতে যেন পারেন, এই ব্যাখ্যামূলক ক্লাসগুলো এই জন্য আপনাদের দরকার। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। মর্সিয়া শব্দের উৎপত্তি দেখেন, এইটা বাজারের 90% গাইড বইয়ে ভুল। বাজারের 90% গাইড বইয়ে এই প্রশ্নের উত্তরটা ভুল। 90%। আমি আর একটা ক্লাস দেব যে বাজারের গাইড বইগুলোতে কতগুলা ভুল আছে, এইগুলোর উপরে আমি আরেকদিন আর একটা ক্লাস দেব, একদম বিস্তারিত ভুলগুলা ধরিয়ে দিব। বলেন, তাহলে বলেন, মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? বলেন। মর্সিয়া শব্দের অর্থ কি? এটা পরীক্ষা আসে। মর্সিয়া শব্দের অর্থ শোক প্রকাশ করা। মর্সিয়া শব্দের অর্থ কি? শোক প্রকাশ করা। অর্থাৎ কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে কি? মর্সিয়া সাহিত্য। এই মর্সিয়া হলো ফার্সি শব্দ। ফার্সি মানে কি? ইরান। তুমি দেখো বাজারে 90% গাইড বইয়ে দেওয়া আছে আরবি শব্দ। মর্সিয়া কি দেওয়া? আরবি দেওয়া। ডা মিথ্যা কথা। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুলে দেখো, এই মর্সিয়া হলো ফার্সি মানে ইরান। অর্থাৎ কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে মর্সিয়া সাহিত্য। ক্লিয়ার? মর্সিয়া সাহিত্য। তাহলে এই মর্সিয়া কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। ইরান, ইরান, ইরান। মনে থাকবে? ইরান, ইরান বলবেন না, মর্সিয়া হলো ফার্সি শব্দ। ফার্সি মানে কি? ইরান। এটা কখনোই আরবি হবে না। মনে থাকবে? ওকে। পরের প্রশ্ন দেখো, মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? একটা বাক্য আমি আপনাদেরকে শিখাই, সেটা একটু দেখো। দেখো, এই যে দেখো, আমরা একটু দেখে, এই যে দেখো, প্রেমিক প্রেমিকাকে কি করে? চাঁদ দেখায়।
প্রেমিক প্রেমিকাকে চাঁদ দেখায়। দেখো এই বাক্যে দেখো সাবজেক্ট আছে দুইটা, একটা হলো প্রেমিক আর একটা হলো প্রেমিকা। তো প্রথম যে সাবজেক্টটা থাকে প্রেমিক, কোনো বাক্যে যদি দুইটা সাবজেক্ট থাকে, একজন আরেকজন দিয়ে যদি কোনো কাজ করায়, তাহলে প্রেমিক, এই বাক্যে প্রেমিক হলো কি প্রযোজক কর্তা, এখানে প্রেমিক হলো প্রযোজক কর্তা। আর প্রেমিকাকে মূলত দেখার কাজটা করতেছে কি প্রেমিকা, প্রেমিক হলো প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা। আর এখানে ভার্ব আছে একটা দেখায়, দেখাটা ক্রিয়া, এই দেখাটা এটা হলো প্রযোজক ক্রিয়া, এটাকে কি বলে, এটাকে বলে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। এখন দেখো কি বললাম, প্রেমিক প্রেমিকাকে চাঁদ দেখায়, কোলের ভিতরে নিয়ে, গার্লফ্রেন্ডকে কোলের ভিতরে নিয়ে, দেখো তো বাবি বেবি, এই যে দেখো তো বাবু, ওই যে দেখো বেবি, দেখো তো আকাশে কি উঠছে, আকাশে চাঁদ উঠছে। তা মূলত দেখার কাজটা করে কে, মূলত দেখার কাজটা করে কিন্তু প্রেমিকা। ঠিক আছে, তা প্রেমিকাটা হলো একেবারে প্রযোজ্য কর্তা, যে ভাবের কাজটা করবে মূলত প্রযোজ্য কর্তা। আর প্রেমিক জাস্ট দেখিয়ে দিয়েছে, এই প্রেমিকটা হলো প্রযোজক কর্তা, জাস্ট ডিরেকশন দিচ্ছে। তেমনি এখানে দেখো মা খোকাকে চাঁদ দেখায়, এখানে মা একটা সাবজেক্ট, খোকা একটা সাবজেক্ট। তো এখানে মা কি, মা হলো এই বাক্যে প্রযোজক কর্তা, খোকা কি, খোকা হলো এই বাক্যে প্রযোজক কর্তা। আর দেখাচ্ছে কি, অবশ্যই এটা প্রযোজক ক্রিয়া, এ দেখা কি, এটা হলো অবশ্যই প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? বুঝছেন সবাই? বুঝছেন 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 বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন, বুঝছেন? এখন কি হলো, প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক আপনাকে তো পারতে হবে, না পারলে তো হবে না, হয়ে গেল। বুঝছেন বুঝছেন বুঝছেন? ওকে, পরের বাক্যটা কি দেখো, কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে, দেখো এটা যদি না পারো তাহলে তো হবে না। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে, কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে, বলো, এটা বলো কোনটা আছে। তুমি কোন কাননের ফুল, এর ভিতরে দুইটা সাবজেক্ট আছে, প্রযোজক প্রযোজ্য, এগুলো থাকা মানেই মনে করো দুইটা সাবজেক্ট থাকবে, পরপর দুইটা সাবজেক্ট থাকবে। তো এই বাক্যে দুইটা সাবজেক্ট আছে, তার মানে এটা হবে না। একই কথা শুনি, এখানে দুইটা সাবজেক্ট আছে, তার মানে এটা হবে না। তোমাকে অনেকবার বলেছি এই বাক্যে কোনো দুইটা সাবজেক্ট নাই। তুমি দেখো এখানে দুইটা সাবজেক্ট আছে, তিনি আছে, ছেলে আছে। এই বাক্যে তিনি কি, তিনি হলো প্রযোজক, তিনি হলেন প্রযোজক কর্তা। আর ছেলে কি, ছেলে হলো প্রযোজ্য কর্তা, ছেলে হলো প্রযোজক কর্তা। আর পড়াটা কি, এটা হলো প্রযোজক ক্রিয়া, এটা হলো প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? দেখছেন প্রশ্ন অনেক স্টাইলে বানাই দেয়। তো উত্তরটা হচ্ছে কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে, তিনি ছেলেকে পড়াচ্ছেন, তিনি ছেলেকে পড়াচ্ছেন। ক্লিয়ার? দেখো বেসিক জানতে পারলেন তাই পারলেন, বেসিক না জানলে কিন্তু কখনোই এগুলো পারা সম্ভব না। আচ্ছা পরেরটা দেখো, ব্রজবুলি ভাষার প্রবর্তক কে। দেখো বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কোন ভাষাকে, এই ব্রজবুলি ভাষাকে। তাই লিখে রাখো, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয়। বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কাকে, এই ব্রজবুলি ভাষাকে। তা এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে, মিথিলার কবি বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। এখন দেখো বাংলা কোন কোন ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি, বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এই ব্রজবুলি ভাষার সৃষ্টি। তা ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা, ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম, ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। তা ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। লিখছেন দ্রুত? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি, বাংলা এবং মৈথিলি। তা বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে কোন ভাষার সৃষ্টি, এই ব্রজবুলি ভাষার সৃষ্টি। তাহলে ব্রজবুলি কখনো মানুষের মুখের ভাষা ছিল না। তা ব্রজবুলি হলো এক প্রকার সাহিত্যিক ভাষা অথবা সাহিত্যিক কবি ভাষা বলা হয়। এটা একটা কৃত্রিম আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা একটা কৃত্রিম, এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এটি কখনো কিন্তু মানুষের মুখের ভাষা ছিল না, এটা হলো কৃত্রিম কবি ভাষা অথবা সাহিত্যিক ভাষা। আর ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলো মিথিলার কবি বিদ্যাপতি। আধুনিক যুগে এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আমাদের রবি ঠাকুর, তিনি লিখেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখেন একটু,
আমির হামজা কাব্য রচনা করেন কে? চমৎকার একটা প্রশ্ন। এই আমির হামজা নামে কাব্য, আমির হামজা নামে কাব্য প্রথম কে লিখছেন? এই আমির হামজা প্রথম খণ্ড, খেয়াল করো, আমির হামজা, আমির হামজা প্রথম খণ্ড, এইটা কিন্তু দুইটা খণ্ড আছে। তা আমির হামজা প্রথম খণ্ড রচনা করেছেন কে? এই ফকির গরিবুল্লাহ। আমির হামজা প্রথম খণ্ড রচনা করেছেন ফকির গরিবুল্লাহ। এবার দেখো পরীক্ষা যদি আসে, আমির হামজা দ্বিতীয় খণ্ড কে রচনা করেন? আমির হামজা দ্বিতীয় খণ্ড। তা আমির হামজা দ্বিতীয় খণ্ড রচনা করেন কে? আমির হামজা দ্বিতীয় খণ্ড কে? সৈয়দ হামজা, সৈয়দ হামজা। তিনি কিন্তু আমির হামজা দ্বিতীয় খণ্ড রচনা করেন। তাহলে আমির হামজা প্রথম খণ্ড রচনা করেছেন কে? ফকির গরিবুল্লাহ। সুতরাং আমির হামজা কাব্য রচনা যিনি করছেন তিনি হলেন ফকির গরিবুল্লাহ। দ্রুত লেখেন। তাহলে আমির হামজা প্রথম খণ্ড রচনা করেছেন কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা দ্বিতীয় খণ্ড রচনা করেছেন কে? সৈয়দ হামজা। পর দেখো অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার? চমৎকার একটা প্রশ্ন। তো পরীক্ষা আসতে পারে গঠন অনুযায়ী শব্দ কত প্রকার? আমরা জানি গঠন অনুযায়ী শব্দ কত প্রকার? গঠন অনুযায়ী শব্দ হলো দুই প্রকার, একটা হলো মৌলিক শব্দ আর একটা সাধিত শব্দ। এক নম্বর হলো মৌলিক শব্দ, এক নম্বর হলো মৌলিক শব্দ, দুই নম্বরে হলো সাধিত শব্দ, দুই নম্বরে হলো সাধিত শব্দ। এরপর দেখো অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার? উত্তর হবে তিন প্রকার। অর্থ অনুযায়ী শব্দ হলো তিন প্রকার। কি কি বলে আছে? এক নম্বর হলো যৌগিক শব্দ, এক নম্বর হলো যৌগিক শব্দ, দুই নম্বর কি রুর বা রুরি শব্দ, রুর বা রুরি শব্দ, তিন নম্বর হলো যোগরুর শব্দ, তিন নম্বর হলো যোগরুর শব্দ। তা দেখো অর্থ অনুযায়ী শব্দ হলো তিন প্রকার। আর যদি বলে যে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার? দেখো উৎস অনুযায়ী শব্দ কিন্তু চার প্রকার। উৎস অনুযায়ী শব্দ কত প্রকার? চার প্রকার। এক নম্বর হলো তৎসম শব্দ, দুই নম্বর হলো তদ্ভব শব্দ বা বাংলা শব্দ, তিন নম্বর হলো দেশি শব্দ, চার নম্বর হলো বিদেশি শব্দ। এই উৎস অনুযায়ী শব্দ হলো বর্তমানে চার প্রকার। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই অনুযায়ী উৎস অনুযায়ী বর্তমানে শব্দ কিন্তু চার প্রকার। আর পুরাতন বোর্ড বই উৎস অনুযায়ী শব্দ কিন্তু ছিল পাঁচ প্রকার। কয় প্রকার ছিল? পাঁচ প্রকার। সেখানে একটা ছিল অর্ধ তৎসম শব্দ। বর্তমানে অর্ধ তৎসম শব্দটা বাতিল করা হয়েছে। এখন যদি কোনো পরীক্ষা আপনার আসে যে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, আপনি চার প্রকার টিক দিবেন। অপশনে যদি চার না থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ প্রকারের টিক দিবেন। ক্লিয়ার? লেখা শেষ করেছেন? লেখা শেষ করেছেন কিনা খেয়াল করেন। যাদের আর্থিক সমস্যা থাকে তারা আমাদের গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন। গুগল ফর্মটা পূরণ করে দিলে আপনি যে কোনো কোর্সে আপনি ডিসকাউন্টে আমাদের ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দেখি কয়জনে পারেন। বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? নার্সিং ও মিডওয়াইফারি পরীক্ষা অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স 2024 সালে প্রশ্ন এবং সমস্যা অধিদপ্তর 2020 সালে প্রশ্ন। দেখি কে পারেন। বাংলা ভাষা ব্যঞ্জন ধ্বনি আছে কয়টা? 39টি, 41টি, 30টি নাকি 50টি? দ্রুত বলেন। এই উত্তরটা কে পারেন বলেন, উত্তরটা কে পারবেন? দ্রুত বলেন। বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? দ্রুত। বাংলা ভাষায় মোট ব্যঞ্জন ধ্বনি কয়টি? তাড়াতাড়ি উত্তরটা করতে হবে, ঝটপট। দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, ভেরি গুড। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষা ব্যঞ্জন ধ্বনি হলো মোট 30টা। কয়টা? 30টা। মনে থাকে জানো? তা বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টা? মোট ধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে 37টা। বাংলা মোট ধ্বনি আছে কয়টা? 37টা। এর ভিতরে স্বরধ্বনি আছে কয়টা? স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি আছে কয়টা? আমাদের 7টা। আর এই ব্যঞ্জন ধ্বনি আছে কয়টা? 30টা। তা 30 আর 7 কত? 37টা। ওকে, 30 আর 7 কত? 37। বেসিক ক্লাসে কিন্তু এগুলো আমি অনেকবার আপনাদেরকে শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি। আচ্ছা, কাক ভূষণ্ডী, এইটা প্রশ্ন উত্তরটা টাস বলেন। কাক ভূষণ্ডী বাগধাটের অর্থ কি? এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে। কাক ভূষণ্ডী বাগধাটের অর্থ কি?
এই প্রশ্নের উত্তরটা আমি আশা করতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চমৎকার চমৎকার চমৎকার, ভেরি 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 দ্রুত লাগেন, দ্রুত 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 বলেন, দ্রুত। খেজুর গাছে কাঁঠাল, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। দ্রুত বলেন, কাক ভূষণ্ডী বাগধাটির অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাক ভূষণ্ডী সব বাগধাটির অর্থ হলো দীর্ঘজীবী, অর্থ হলো দীর্ঘজীবী। উত্তরটা আপনারা সবাই পারেন, কাক ভূষণ্ডী। অথবা যদি বলে ভূষণ্ডীর কাক, অথবা বলতে পারে ভূষণ্ডীর কাক, একই জিনিস কিন্তু। তার কাক ভূষণ্ডী, এটাও এ বাগধাটা অর্থ দীর্ঘজীবী। ভূষণ্ডীর কাকও যদি বলে তাও কিন্তু দীর্ঘজীবী। দুইটার অর্থই কিন্তু দীর্ঘজীবী, ভালো করে খেয়াল রাখেন। দুইটার অর্থই কিন্তু দীর্ঘজীবী, দুইটার অর্থই কি দীর্ঘজীবী। তাহলে কাক ভূষণ্ডী বাগধার অর্থ কি? দীর্ঘজীবী। ভূষণ্ডীর কাক বাগধাটির অর্থ কি? দীর্ঘজীবী। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখেন, ছেলেরা বল খেলে, এটি কোন কারকের অন্তর্ভুক্ত? ছেলেরা বল খেলে। এখন দেখো, এই জিনিসটা একটু কনফিউশন দূর করে দিই। বলের নিচে দাগ, কারণ এটা অনেকে প্রশ্ন করে, স্যার কি খেলে? বল খেলে, কর্মকারকে টিক দেয়। আবার অনেকে এটা বলটাকে যন্ত্র হিসাবে ব্যবহার করে। মনে রাখবেন, যদি শুধু খেলার নাম বুঝায়, শর্টকাট বলে দিই, মানে বস্তুটা দিয়ে যদি সরাসরি খেলা যায়, লিখে রাখেন, সহজভাবে শিখিয়ে দিই, বস্তুটি দিয়ে সরাসরি খেলতে পারলে, বস্তুটি দিয়ে সরাসরি খেলতে পারলে কি হবে? করণ কারক। খেলতে পারলে ওই বস্তুটা হবে করণ কারক। বস্তুটি দিয়ে সরাসরি খেলতে পারলে ওই বস্তুটি হবে করণ কারক। দ্রুত লেখো, বস্তুটি দিয়ে সরাসরি খেলতে পারলে বস্তুটি হবে করণ কারক। এখন এখানে দেখো, ছেলেরা বল খেলে, বলটা দিয়ে কিন্তু সরাসরি লাথি মারা যায়, সরাসরি খেলা যায়, সুতরাং এটা হবে করণ কারক। যদি পরীক্ষা আসে ছেলেরা ফুটবল খেলে, ফুটবল দিয়েও সরাসরি খেলা যায়, করণ কারক। যদি বলে ছেলেরা তাস খেলে, তাস দিয়ে সরাসরি খেলা যায়, করণ কারক। যদি বলে ছেলেরা লাঠি খেলে, লাঠি দিয়েও সরাসরি খেলা যায়, উত্তরটা কি হবে? করণ কারক। ক্লিয়ার? কিন্তু যদি বলে ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, যদি বলে ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেটের নিচে দাগ। যদি বলে ছেলেরা টেনিস খেলে, ছেলেরা টেনিস খেলে। যদি বলে ছেলেরা দাবা খেলে, তুমি দেখো ক্রিকেট দিয়ে কিন্তু সরাসরি খেলা যায় না, ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল স্টাম্প অনেক কিছুই লাগবে, সুতরাং এটা হলো কর্মকারক। যদি বলে ছেলেরা টেনিস খেলে, টেনিস দিয়ে সরাসরি খেলা যায় না, ব্যাট লাগে, বল লাগবে, নেট লাগবে, টেবিল লাগবে, সুতরাং এটাও কিন্তু কর্মকারক। যদি বলে ছেলেরা দাবা খেলে, দাবা দিয়ে সরাসরি খেলা যায় না, কোট লাগবে, গুটি টুটি লাগবে, সুতরাং এটাও হবে কি? এটাও হবে কর্মকারক, এটাও হবে কর্মকারক, এটাও হবে কর্মকারক। যদি বলি ছেলেরা মার্বেল খেলে, মার্বেল দিয়ে সরাসরি খেলা যায়, সুতরাং সেটা হবে করণকারক, করণকারক, করণকারক। এটা ক্লিয়ার? কনফিউশন প্রশ্ন দূর করে দিলাম, কনফিউশন প্রশ্ন দূর করে দিলাম। দ্রুত লেখেন। ওকে, কারকের ক্লাসে এগুলো কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে বেসিক ক্লাসে কিন্তু শিখিয়েছি। কোনটি আঞ্চলিক উপন্যাস? বলছে কোনটি আঞ্চলিক উপন্যাস। মৎস্য অনেক চাকরি পরীক্ষা আছে, কোনটি আঞ্চলিক উপন্যাস? শ্রীকান্ত, এটা হলো আত্মজীবনীমূলক একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস। এটা শ্রীকান্ত, এটা হলো আত্মজীবনীমূলক একটা বিখ্যাত উপন্যাস, হলো শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস। আর এটা আঞ্চলিক উপন্যাস না। ঘরে বাইরে, ঘরে বাইরে কার? এটা রবি ঠাকুরের বিখ্যাত একটা উপন্যাস হলো ঘরে বাইরে। রবি ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস হলো ঘরে বাইরে। আর পদ্মা নদীর মাঝি, এটা আমরা জানি এটা আঞ্চলিক উপন্যাস। আর খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত একটা উপন্যাস, 1940-এর গ্রাম বাংলার যে রাজনৈতিক চিত্র সেগুলো ফুটে তোলা হয়েছিল। তা খোয়াবনামা এই উপন্যাসটি কার? আখতারুজ্জামান ইলিয়াস। লিখে রাখেন, আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত একটা উপন্যাস হলো খোয়াবনামা।
তাহলে কোনটি আঞ্চলিক উপভাষা? পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি কার? এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি। ক্লিয়ার হয়ে গেল? ওকে, তো দেখেন আজকে আমরা অনেকগুলা প্রশ্ন কিন্তু দেখেন আমরা সলভ করে ফেললাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে ক্লাস করলেন, আমাদের ঈদ পরবর্তী নতুন কোর্সের অফার চলতেছে, নতুন কোর্সে ভর্তি চলছে, অনলাইন প্লাস অফলাইন সারা বাংলাদেশের সকল শাখায়। আপনি যদি 51তম বিসিএস ফাউন্ডেশনে করেন, আমাদের যদি 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে যদি ভর্তি হন, 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্স, 51তম বিশেষ ফাউন্ডেশন কোর্সে যদি ভর্তি হন, তাহলে আপনি ভর্তি হতে পারবেন অনলি 4000 টাকার ভিতরেই, কিন্তু একদম লেকচারশিট সহ কিন্তু ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের যে কোর্সগুলো চলতেছে এখন বর্তমানে, আমাদের কোর্স করতে নিবন্ধন সাবজেক্টিভে কিন্তু আমাদের ভর্তি চলতেছে, নিবন্ধন সাবজেক্টিভে ভর্তি চলতেছে মাত্র 1650 টাকায় কিন্তু ভর্তি চলতেছে। এরপর আমাদের বর্তমান চলতেছে নিবন্ধন কিন্তু একদম 1250 টাকা ভর্তি, সবগুলো কিন্তু একদম লেকচার শিট সহ। এবার লেকচার শিট সহ কিন্তু এগুলো ভর্তি চলতেছে। এরপর আপনি দেখেন আমাদের যদি আপনি স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা, ঠিক আছে, উপজেলা সমাজসেবা অফিসার ভর্তি চলতেছে। এরকম 10 থেকে 20তম গ্রেডের সকল কোর্সে ভর্তি চলতেছে মাত্র 1550। এটা লেকচার শিট সহ, একদম লেকচার শিট একদম সহ, ঠিক আছে। অথবা আমাদের গুগল ফর্মটা আছে, আপনারা চাইলে গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন। আর প্রতিদিন রাত 9টায় আমাদের পেজ ফলো রাখবেন, 0190151950102030, এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রতিদিন রাত 9টায় আমাদের ফ্রি ক্লাস আপনারা করতে পারবেন, বাংলা, ইংরেজি, ম্যাথ সব সাবজেক্টের উপরে আমাদের এরকম ক্লাসগুলো হবে প্রতিদিন রাত 9টায়। এগুলো হলো ফ্রি ক্লাস থাকে, প্রতিদিন রাত 9টায় এগুলো আমাদের ফ্রি ক্লাস থাকে। ওকে, দ্রুত ভাই বইটা কে পাইছে? সর্বোচ্চ শেয়ারকারী আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ের নামটা কিন্তু ঘোষণা করব। কেউ যদি চলে যান কিছু আজকে সর্বোচ্চ মুন্নি খাতুন, সর্বোচ্চ শেয়ারকারী হলো মুন্নি খাতুন। আছেন আমাদের সাথে? আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী অর্থাৎ ক্যারিয়ার প্লাস বাংলা বইটা বিজয়ী হলেন মুন্নি খাতুন। তিনি আমাদের সর্বোচ্চ শেয়ারকারী আছেন। সর্বোচ্চ শেয়ার মুন্নি খাতুন, আপনি আমাদের কি করবেন? মুন্নি খাতুন, আপনি আমাদের ফোনে আমাদের এই হটলাইন নাম্বারে কল দিয়ে বইটা নিয়ে যাবেন। ওকে, মুন্নি খাতুন সর্বোচ্চ শেয়ারকারী মুন্নি খাতুন। আর যারা অনলাইনে ভর্তি হবেন আমাদের এই হটলাইন নাম্বারে কল দিবেন, অথবা আপনি যে এখানে যে আমাদের আছে এটা খেয়াল রাখবেন, আমাদের যে গুগল ফর্মটা আছে, যারা আর্থিক সমস্যা থাকেন, টাকার জন্য ভর্তি হতে পারেন না, তারা অবশ্যই আমাদের গুগল ফর্মটা পূরণ করে দিবেন। এটা পূরণ করলেই আপনি ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। ওকে, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল পেইড বেজের ক্লাসে, এবং আগামীকাল ঠিক রাত 9টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।